Good evening. গুড ইভিনিং। আমার কথা শোনা যাচ্ছে? একবার সবাই জানাবে সবকিছু ঠিক আছে কিনা। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ? ডিসপ্লে দেখতে পাচ্ছ? সবকিছু ক্লিয়ার আছে? হ্যাপি নিউ ইয়ার সবাইকে। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। গুড ইভিনিং, গুড ইভিনিং। বলছি আমার কথা সবকিছু শোনা যাচ্ছে? সব ডিসপ্লে টিসপ্লে দেখা যাচ্ছে ঠিকঠাক? একবার জানাও। হ্যাঁ, এটা লেকচার অনটাই। ক্লিয়ার আছে সব? কিছু প্রবলেম হলে জানাবে, ওকে? একদম কোয়ালিটি ঠিকঠাক আসছে? সব দেখা যাচ্ছে? ওকে, গুড। সাইডে কমেন্ট দেখছি। মাঝে মাঝে কমেন্ট দেখবো আর ক্লাস নেবো, ওকে? আসলে ওই এটার অ্যাক্সেস এখনো হয়নি, সো ওর জন্য আলাদা মোবাইলে কমেন্টগুলো দেখা যাচ্ছে না। সমস্যা নেই, নেক্সট ক্লাস থেকে মোবাইলে দেখা যাবে, তখন আর এই ডান দিকের ডিসপ্লেটা আসবে না। লেকচার টু দেখছি তাই। হ্যাঁ, লেকচার টু ওটা আমি ঠিক করে দেবো পরে, ওকে? আসলে আগের দিন ওটা তো লেকচার অন ছিল, এবার আগের ক্লাসটা তো হলো না, সেই নেটওয়ার্কের ইস্যুর কারণে বাড়িতে ছিলাম। যে সব ভালো আছো? সবার শরীর ঠিকঠাক আছে? আর ঠান্ডা কেমন উপভোগ করছো বলো? শীতকাল তোমাদের কেমন লাগে? আমার তো ভীষণ ভালো লাগে, জানি না তোমাদের কেমন লাগে। ভালো লাগলে এনজয় করবে, না হলে আর কি, আমাদের জন্য সহ্য করে। যারা গরম প্রিয় মানুষ, আমরাও তো পৃথিবীতে বাস করি, যাদের শীত ভালো লাগে। আচ্ছা, তোমাদের চ্যাট বন্ধ হয়ে গেল কেন গো? কি অফ হয়ে গেল নাকি? আচ্ছা, শেষ একবার জানিয়ে দাও সব ঠিকঠাক আছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে দেন আমি স্টার্ট করব। বলছি সব ঠিকঠাক আছে কিনা একবার জানিয়ে দাও। সব ঠিক আছে? তাহলে স্টার্ট করব। হ্যাঁ, আমিও ভালো আছি, তোমাদের আশীর্বাদে দোয়াতে বলো, সবকিছু মিলিয়ে বিন্দাস আছি। রূপা বাগচি ভালো না কেন? রূপা কি হয়েছে? হ্যাঁ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ প্রিয়া, ভালো আছি আমি। তোমরা থাকতে আমি খারাপ থাকতে পারি বলো?
তোমাদের এতজনের আশীর্বাদ, দোয়া, ভালোবাসা সব মিলিয়ে আমি তো অলওয়েজ ভালোই থাকি। অনু ক্লাস শুরু করুন, হ্যাঁ অবভিয়াসলি ক্লাস শুরু করার জন্য তো এলাম অনু। এত এত তাড়াহুড়োর কিছু নেই অনু, একটু ওয়েট করো, এগুলোও দরকার আছে। তোমাদের সাথে পরিচয় যদি না হয়, একটু না চিনি, কাকে পড়াবো বলো? ওয়েট অনু, তোমাকে ভয় পেতে হবে না, আমি যতদিন আছি তোমার কিছু নিয়ে ভয় নেই। ভালো আছি রিমা। ওকে, চলো তাহলে আমাদের যে আজকের ক্লাস, ফার্স্ট ক্লাস আমাদের, আগের ক্লাস যারা করেছো ওটা ইন্ট্রোডাকশন ক্লাস ছিল। মোটামুটি ওখানে আমরা একটা পুরো ক্লাসের ফ্রেমওয়ার্ক দেখেছিলাম। ক্লাস বলতে আমাদের পুরো বছরের ফ্রেমওয়ার্ক, আমরা কবে কি করব, কিভাবে এগোবো, কোন চ্যাপ্টার পড়বো, সেসব কিছু দেখা হয়ে গেছে। তো আমাদের যে রোড ম্যাপ দেওয়া ছিল, সেই রোড ম্যাপ অনুসারে আমাদের ফার্স্ট চ্যাপ্টার ছিল ইউনিট অ্যান্ড হ্যাঁ, আমার কাছে চ্যাট একটু লেটে শো করছে, এটা আমার প্রবলেম না, এটা একটু হয়, ঠিক আছে? এই লাইভ স্ট্রিম অ্যাপগুলোতে এই জিনিসটা একটু হয়, একটু লেটে আসে, কোনো ব্যাপার না, আমি ওটা ম্যানেজ করে নেব। তো তাহলে কি বলছিলাম, যে আমাদের রোড ম্যাপ অনুসারে আমাদের যে ফার্স্ট চ্যাপ্টার ছিল সেটা হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট, তাই না? ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। তো এই চ্যাপ্টার জিনিস কি আসলে, এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি কি কি জানবো? স্কেলার রাশি, ভেক্টর রাশি, মূলত যে জায়গাগুলো থেকে কোশ্চেন পড়ে সেটা হচ্ছে স্কেলার রাশি, ভেক্টর রাশিগুলো ভালোভাবে চেনা। 2 নম্বর ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে একক বিভিন্ন রাশির। 3 নম্বর হচ্ছে বিভিন্ন রাশির মাত্রা বের করা। তো আমি এই চ্যাপ্টারটা শুরু করার আগে সব ব্যাচে একটা কথা বলি, যে এই চ্যাপ্টারটা কমপ্লিট হওয়ার পরেও তুমি সব কিছু পারবে না। আবারও বলছি, পারবে না বলতে সবই পারবে কিন্তু সব মনে থাকবে না, কারণ তোমাকে অনেক কিছু মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। কিন্তু যখন থ্রু আউট সিলেবাসটা তোমার কমপ্লিট হয়ে যাবে, তখন দেখবে এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট হয়ে গেছে। কেন? কারণ এই চ্যাপ্টারটা বারবার প্রত্যেকটা মানে যে চ্যাপ্টার যখন ইন্ডিভিজুয়াল ভাবে পড়বো, তখন আমরা বারবার পাবো। যেমন সাপোজ একটা এক্সাম্পল, যেমন ধরো বলের মাত্রা তুমি এই চ্যাপ্টারে বের করা শিখবে, বলের একক শিখবে এই চ্যাপ্টারে। আবার যখন বল চ্যাপ্টারটা পড়বো, বল ও গতি বলে যে চ্যাপ্টারটা, ওখানে গিয়ে আবার আমরা বল, বেগ, ত্বরণ, সরণ সব কিছু সম্পর্কে পড়বো। বোঝা গেছে? তাই বলছি, এটা এমন একটা চ্যাপ্টার যেটা তোমার পুরো সিলেবাস জুড়ে বারবার বারবার আসবে। সো এই চ্যাপ্টারটা নিয়ে এখনই বেশি ভয় পাওয়ার কিছু নেই। যখন তোমার দেখবে সিলেবাস কমপ্লিট হয়ে গেছে, এটা 100% কমপ্লিট হয়ে যাবে। ওকে, বোঝা গেছে? তখন দেখবে তোমাকে আর কিচ্ছু মুখস্থ করতে হবে না, কিচ্ছু মনে রাখ, এমনি সব মনে থাকবে। ওকে, তো চলো আজকের আমাদের এটা শুরু করি। এক সেকেন্ড দাঁড়াও, এটাকে আমি একটু জাস্ট সাইডে নিয়ে নিই যাতে করে পাশাপাশি সুইচ করতে সুবিধা হয়। ওকে, তো আজকের চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হচ্ছে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। ওকে, সব দেখা যাচ্ছে ঠিকঠাক? ওকে, চলো তাহলে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। তো ইউনিট মানে কি একক, আর মেজারমেন্ট মানে পরিমাপ করা, মাপতে পারা। দেখো, তো রাশি, রাশি কাকে বলে? রাশি কি জিনিস? যে জিনিসগুলোকে আমরা পরিমাপ করতে পারি বা মাপতে পারি। দেখো, আমাদের পৃথিবীতে অনেক জিনিস আছে, যাদের কিছু জিনিসকে আমরা পরিমাপ করতে পারি, যাদের কিছু জিনিসকে আমরা পরিমাপ করতে পারি না। সাপোজ তুমি তোমার বাবা মাকে কতটা ভালোবাসো, সেটাকে তুমি পরিমাপ করতে পারবে না, তাই না? তোমার বাবা মাকে তুমি কতটা ভালোবাসো সেটা যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, কোনো ফিলিংকে কি পরিমাপ করা যায়? তুমি বলবে না স্যার, ফিলিংকে পরিমাপ করা সম্ভব না। তাহলে কোন রকম ফিলিংকে আমরা পরিমাপ করতে পারি না। তাই যাদেরকে পরিমাপ করতে পারি না তারা এক ধরনের রাশি, আর যাদেরকে পরিমাপ করতে পারি তাদেরকে আমরা কি নাম দিয়েছি? তাদেরকে আমরা নাম দিয়েছি প্রাকৃতিক রাশি। যেগুলো পরিমাপ করতে পারি না সেগুলোকে আলাদা রাশি বলা ভুল হবে, মানে অন্য জিনিস, ওদেরকে আমরা মাপতে পারি না। তাহলে যেসব প্রাকৃতিক বিষয়কে আমরা পরিমাপ করতে পারি বা মাপতে পারি তাদেরকে আমরা বলি প্রাকৃতিক রাশি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বোঝা গেল? কি বললাম? যে যেসব প্রাকৃতিক বিষয়কে আমরা পরিমাপ করতে পারি তাদেরকে বলা হয় প্রাকৃতিক রাশি। প্রাকৃতিক রাশি, মাথায় ঢুকেছে পয়েন্টটা? সিম্পল ব্যাপার, যাদেরকে মাপতে পারি তাদেরকে আমরা প্রাকৃতিক রাশি বলি। যেমন এক্সাম্পল দিয়েছি কয়েকটা, দেখো, দৈর্ঘ্য, ভর, সময়। আমি যদি জিজ্ঞেস করি কাউকে যে বলো তো বাবা তোমার হাইট কতটা, তুমি ইজিলি বলবে স্যার আমার হাইট হচ্ছে 165 সেন্টিমিটার, বা স্যার 5 ফুট বা 6 ফুট। দেখো, আমরা পরিমাপ করতে পারছি, এক্সাক্ট আমরা মাপতে পারছি যে আমার হাইট কতটা। কারো ভর, ধরো তুমি ডায়েট করতে করতে তুমি খুব মোটা হয়ে গেছো, তোমার 80 কেজি ওয়েট, সবাই তোমাকে মুটি মুটি বলে রাগাচ্ছে, তখন তুমি ভাবলে এই আমি ডায়েট করে পাতলা হবো, দিয়ে তোমার ওয়েট কত করলে 45 কেজি, একদম সুন্দর একটা ওয়েট, যেটা মেয়েদের মানে কি বলবো অ্যাপ্রোপ্রিয়েট ওয়েট ধরা হয় 45-50।
বেশি হলেও সমস্যা না, আমার প্রবলেম না, সমাজের প্রবলেম, আমি সেই রেসপেক্টে বললাম। সো তাহলে ওই যে ভর, তোমার ভর কতটা, 40 কেজি, 50 কেজি, দেখো এগুলোকে আমরা পরিমাপ করতে পারছি, তাই না, কোনো একটা যন্ত্রের সাহায্যে বা কোনোভাবে আমরা মাপতে পারছি। তাহলে ভর হচ্ছে একটা প্রাকৃতিক রাশি, সময় প্রাকৃতিক রাশি, যে কোনো জিনিস যাকে মাপতে পারবে সেটাই প্রাকৃতিক রাশি। এতটুকু ক্লিয়ার হয়েছে? এতটুকু সবাই বুঝতে পেরেছে যে প্রাকৃতিক রাশি কি? তাহলে যাদেরকে পরিমাপ করতে পারি তারাই কেবল প্রাকৃতিক রাশি, যাদেরকে পরিমাপ করতে পারি না তারা প্রাকৃতিক রাশি না। প্রাকৃতিক রাশির আরেকটা নাম হচ্ছে মৌলিক রাশি। কি বললাম? প্রাকৃতিক রাশির আরেকটা নাম হচ্ছে মৌলিক রাশি। এবার আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে জিনিসটাকে ভালোভাবে বোঝাই। ওকে, ধরো তোমার কাছে একটা পাত্রের মধ্যে জল আছে। কি বললাম? একটা পাত্রের মধ্যে ধরো জল আছে। ওকে, জল। এবার আমি তোমাকে বললাম জল কি প্রাকৃতিক রাশি? আমাকে কোশ্চেনটার অ্যান্সার তোমরা সবাই দেবে। জল কি প্রাকৃতিক রাশি না প্রাকৃতিক রাশি না? কে বলতে পারবে? জল, জলকে আমরা পরিমাপ করতে পারি, জলকে আমরা পরিমাপ করতে পারি। সবাই, অনেকে আছো যারা বলবে হ্যাঁ স্যার পরিমাপ করতে পারি, অনেকে বলবে না স্যার পরিমাপ করতে পারি না। দেখো, জল কিন্তু প্রাকৃতিক রাশি না, জলকে আমরা পরিমাপ করতে পারি না। কোনোদিন শুনেছো এরকম একটা জল দুটো জল, এরকম শুনেছো যে এটা একটা জল এটা দুটো জল, এতটা জল হলে এটাকে তিনটে জল বলবো, এরকম হয় না। তাহলে জলকে আমরা পরিমাপ করতে পারি না, তাহলে জল কিন্তু কোনো প্রাকৃতিক রাশি না, জল হচ্ছে একটা পদার্থ। ওকে, তাহলে প্রাকৃতিক রাশি কে এখানে? জলের মধ্যে প্রাকৃতিক রাশি কে? জলের যে জিনিসগুলোকে আমরা পরিমাপ করতে পারি। যেমন ধরো কেউ তোমাকে জিজ্ঞেস করলো, আমরা যখন বলি 1 লিটার জল, তার মানে আমরা জলের আয়তনকে পরিমাপ করছি। তার মানে জলের আয়তন, আয়তন হলো প্রাকৃতিক রাশি। জলের ভরকে আমরা পরিমাপ করছি, তাহলে ভর হলো প্রাকৃতিক রাশি। জলের ঘনত্বকে আমরা পরিমাপ করছি, কি জিনিস এগুলো সব এক এক করে শিখবো। তাহলে এই যে রাশিগুলো, ঘনত্ব, ভর, আয়তন, এই জিনিসগুলো হচ্ছে প্রাকৃতিক রাশি। জল কিন্তু প্রাকৃতিক রাশি নয়, জলকে আমরা পরিমাপ করতে পারি না। তাহলে এবার আরো ভালোভাবে একটা আইডিয়া ক্লিয়ার হয়েছে। তাহলে আমরা ধরো বললাম যে এই পাত্রের মধ্যে 1 কেজি জল আছে, তার মানে আমরা জলের ভর পরিমাপ করলাম, জলকে না। বললাম জলের জলের ঘনত্ব ধরো বললাম 1 কেজি/মিটার কিউব, তার মানে জলের ঘনত্বকে পরিমাপ করলাম, জলকে না। জলের আয়তন বললাম ধরো 2 লিটার জল বা 3 লিটার জল, মানে জলের আয়তনকে পরিমাপ করছি, জলকে নয়। তাহলে জল কিন্তু প্রাকৃতিক রাশি না, জল হচ্ছে পদার্থ। আর এই যে এর বিভিন্ন জিনিস যেগুলোকে আমরা মাপতে পারছি, পরিমাপ করতে পারছি, সেগুলো হচ্ছে প্রাকৃতিক রাশি। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে? প্রাকৃতিক রাশি প্রত্যেকটা স্টুডেন্ট বুঝতে পেরেছো? লিটার হিসেবে হয় না, লিটার কি? জলের আয়তন। যে লিখলে অন্যে স্যার লিটার, লিটার হচ্ছে জলের আয়তন। জলকে পরিমাপ কি করে করবে? জল পরিমাপ করা মানে কি? একটা জল দুটো জল এটা বলা। তুমি যখন বলছো 1 লিটার জল বা 2 লিটার জল, তখন জলের আয়তনকে পরিমাপ করছো। বোঝা গেছে? তাহলে জল প্রাকৃতিক রাশি না। এই জলের যে বিভিন্ন জিনিস যেমন আয়তন, ভর, ঘনত্ব, এগুলো হচ্ছে কি? প্রাকৃতিক রাশি। এতটুকু ক্লিয়ার সবার? ওকে, ভেরি গুড। এবার আমাদের পৃথিবীতে প্রচুর প্রাকৃতিক রাশি আছে, দৈর্ঘ্য, ভর, সময় ছাড়াও আরো অনেক আছে, প্রচুর। আয়তন, ঘনত্ব, ভর, বিকৃতি, শেষ নেই, ঠিক আছে, অনেক অসংখ্য প্রাকৃতিক রাশি আছে। তো এই যে যত প্রাকৃতিক রাশি আমাদের চারপাশে আছে, তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করি। কি বললাম? আমাদের চারপাশে যতগুলো প্রাকৃতিক রাশি আছে তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করি। এই তো প্রাকৃতিক রাশি, এর নামই হচ্ছে মৌলিক রাশি, এর নামই হচ্ছে ভৌত রাশি, ঠিক আছে, একই জিনিস, একই টার্ম, আলাদা আলাদা না। তাহলে এই যে যত আমাদের কাছে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি আছে, তাকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। কি বললাম? একটা স্কেলার, একটা ভেক্টর। এই জায়গাটা খুব ভালো করে বুঝবে, কারণ প্রতি বছরই প্রায় কোনো না কোনো এক্সামে এখান থেকে কোশ্চেন থাকে। তোমাকে একটা রাশি দিয়ে দেবে, দিয়ে বলবে যে নিচের কোনটি স্কেলার রাশি বা নিচের কোনটি ভেক্টর রাশি। বোঝাতে পেরেছি? তাহলে এই জায়গাটা খুব ভালো করে বুঝতে হবে যে কোনটা স্কেলার কোনটা ভেক্টর। আবারও বলছি, এই চ্যাপ্টার কমপ্লিটের পরই তুমি 100% স্কেলার ভেক্টর পারবে না, তোমাকে অনেক কিছু মনে রাখতে হবে। কিন্তু যখন তোমার সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, তোমাকে একটাও মনে রাখতে হবে না কোনটা স্কেলার কোনটা ভেক্টর। তুমি বারবার এই টার্মগুলো, এখানে যতগুলো টার্ম দেখছো, দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন, ঘনত্ব, তাপ, চাপ, এইগুলো কোনো না কোনো চ্যাপ্টারে আমাদের সামনে আসবে। তখন আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যে এই রাশিটা স্কেলার না ভেক্টর। তখন কিন্তু তোমাদেরকে আর মুখস্থ করতে হবে না। ওকে, তাহলে দুটো রাশি কি বললাম? একটা স্কেলার একটা ভেক্টর। এখন অনেকে বলবে যে স্যার স্কেলার রাশি আবার কি জিনিস আর ভেক্টর রাশি আবার কি জিনিস? তাহলে আমরা দেখলাম যে আমাদের পাশে যত প্রাকৃতিক রাশি আছে তাদেরকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটার নাম কি? একটার নাম হচ্ছে স্কেলার, আর আরেকটা রাশির নাম হচ্ছে ভেক্টর রাশি। ওকে,
একটা স্কেলার, একটা ভেক্টর। দেখো, স্কেলার রাশি সেই সমস্ত পরিমাপযোগ্য রাশি, মানে সেই সমস্ত রাশি যাদেরকে পরিমাপ করব আমরা শুধু তাদের মান দিয়ে। কি বললাম? শুধু তাদের মান দিয়ে। দেখো, কিছু রাশি আছে যাদের বোঝানোর জন্য শুধু মান বললে আমাদের হয়ে যায়, তার সাথে কোন দিকে মানটা কতটা সেটা বলার দরকার পড়ে না। বোঝাচ্ছি, ডিটেলসে বোঝাচ্ছি, ভয় নেই। দেখো, আমি জাস্ট আগে একটু লিখে দিই ছোট্ট করে, ওকে? তাহলে স্কেলার রাশি কি হবে? এদেরকে পরিমাপ করার জন্য শুধুমাত্র মান দরকার, সংখ্যা মান, আর কিচ্ছু লাগবে না। ওকে, শুধুমাত্র মান দরকার। আর ভেক্টর রাশি কোনগুলো? যাদেরকে পরিমাপ করার জন্য রাশিটার মান তো আমাকে বলতে হবেই, সাথে সাথে এটাও বলতে হবে যে রাশিটার মান কোন দিকে, দিকের কথা উল্লেখ করতে হবে, মানের কথা উল্লেখ করতে হবে। ডিটেলসে বোঝাচ্ছি, ভয় নেই। সাপোজ ধরো একটা স্কেলার রাশি, খুব পরিচিত একটা স্কেলার রাশি হচ্ছে ভর। কি বললাম? তোমাদের খুব পরিচিত একটা স্কেলার রাশির নাম হচ্ছে ভর। ধরো তোমাকে বললো, এ মোটি, এত মোটা হয়ে যাচ্ছিস দিন দিন। এগুলো আবার কেউ অফেন্স হবে না, ঠিক আছে? আমি এমনি জাস্ট বোঝানোর জন্য বলছি। এত মোটা হয়ে যাচ্ছিস, ওজন কত রে তো, এত মোটা হয়ে যাচ্ছিস? তুমি বললে, বলিস না, মা আমাকে ছোটবেলায় বাড়িতে 4 বার করে খাওয়াচ্ছে, সকালে দুধ, রাত্রে এটা ওটা খাইয়ে মোটা করে দিল। জানিস আমার 80 কেজি ওয়েট হয়ে গেছে। তুমি সাপোজ বললে, ধরো আমার 80 কেজি ওয়েট হয়ে গেছে, ঠিক আছে? আমাকে বলো, এই যে তোমার ভর বললে যে আমার ভর হচ্ছে 40 কেজি বা 50 কেজি বা 80 কেজি, আছে নাও, তোমাদের মন খারাপ করছে, তোমাদের ভর সবার হচ্ছে 45 কেজি, 80 কেজি ছাড়ো, নাহলে তোমরা আবার বলবে স্যার আমাদেরকে মোটা বানিয়ে দিলেন। 45 কেজি, ঠিক আছে, এবার হ্যাপি? তাহলে তোমাদের ভর ধরো সবার 45 কেজি। তো এই যে তুমি তোমার ভর কাউকে বললে, এটা বলার জন্য কি তোমাকে কোন দিকে ভরটা, উপর দিকে 40 কেজি, নিচের দিকে, ডান দিকে, বাম দিকে, কোনো দিকের কথা উল্লেখ করতে হলো? যে উত্তর দিকে 40 কেজি, পশ্চিম দিকে 40 কেজি, কিচ্ছু বলার দরকার নেই। তুমি জাস্ট মানুষটাকে বললে যে আমার ভর হচ্ছে 45 কেজি, ব্যাস, পুরো আইডিয়া পেয়ে গেল যে তোমার ভর কতটা। বোঝাতে পেরেছি? তোমার ভর কতটা ডিটেলসে আইডিয়া পেয়ে গেল। তাহলে ওকে দেখো, শুধু মান বললে কিন্তু হয়ে যাচ্ছে, দিক বলার কোনো দরকার নেই, যে কোন দিকে মানটা সেটা বলার কোনো প্রয়োজন নেই। তোমাকে ধরো কেউ জিজ্ঞেস করলো যে বাবা এখন কত সময় হলো গো, তুমি বললে 10টা বেজে 20 মিনিট, মানে 10টা 20 বাজছে। বলার দরকার আছে উত্তর দিকে 10টা 20 বাজছে, দক্ষিণ দিকে, উপর দিকে, নিচের দিকে, কোনো দিক বলার দরকার আছে? নেই। তাহলে সময়, সময় একটা প্রাকৃতিক রাশি, পরিমাপ করতে পারছি। তাহলে সময় কি? সময় হচ্ছে একটা স্কেলার রাশি। তাহলে দেখো, স্কেলার রাশি তারাই যাদেরকে বোঝানোর জন্য শুধুমাত্র মানের দরকার, দিকের কোনো রকম দরকার নেই, তাকে আমরা কি বলবো? স্কেলার রাশি। এতটুকু ক্লিয়ার হয়েছে না হয়নি? এতটুকু বোঝা গেছে না যায়নি একবার বলো, তাড়াতাড়ি একবার বলো যে এতটুকু বোঝা গেছে কি যায়নি। স্কেলার রাশি সবাই বুঝতে পেরেছো? অনেকেই জানো, অনেকে নতুন শিখছো, যারা জানো তাদের মনে হবে স্যার কি বলছেন এসব, নতুন একটু নতুন কিছু, নতুন কি পড়াবো বলো, এগুলোই আছে, তোমরা জানো, ওয়েট করো, তবে নতুন জিনিস আসবে। জানো মানে যে সব জানো এমন কিন্তু নয়, আমার ক্লাস করার পর মনে হবে অনেক কিছু নতুন শিখলাম। ইভেন যেগুলো জানতে সেগুলো হয়তো অন্যভাবে শিখবে, সহজে শিখবে। ওকে, চলো, তাহলে এতটুকু নিয়ে কারো কোনো ডাউট নেই? তাহলে দেখতেই পাচ্ছ, এদেরকে বোঝানোর জন্য শুধুমাত্র মান হলেই এনাফ, এদেরকে দিক বলার কোনো দরকার নেই। তাহলে এরকম কয়েকটা রাশি আমরা দেখি, যে স্কেলার রাশি। এখন আপাতত 1-2 বার পরে একটু মনে রাখো, পরে এমনি হয়ে যাবে, ঠিক আছে? পরে মনে রাখার দরকার পড়বে না, এমনি হয়ে যাবে। ওকে, যেমন কতগুলো স্কেলার রাশির এক্সাম্পল আমি এখানে লিখেছি। দৈর্ঘ্য, দেখতে পাচ্ছ যে কোনো জিনিসের দৈর্ঘ্য 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 1 মিটার, 10 মিটার, জাস্ট মান বললেই হয়ে গেল। মান মানে এই যে 10 মিটার, 1 মিটার বলছো, এই মানগুলো, ঠিক আছে? কোনো দিক বলার দরকার নেই, তার মানে দৈর্ঘ্য স্কেলার। ভর, সময়, আয়তন। ধরো আমি তোমাকে দোকানে গিয়ে নিশ্চয়ই বলো না যে কাকু উত্তর দিকে 2 লিটার জল দেন, এরকম ভাবে বলো না, কি বলো? যে দাদা একটা 2 লিটার জলের বোতল দাও তো। তাহলে এই যে আয়তনের কথা বললে 2 লিটার, কোনো দিক দরকার পড়ছে? অবভিয়াসলি না। তাহলে আয়তন কি? আয়তন হচ্ছে স্কেলার রাশি ঘনত্ব। জলের ঘনত্ব আমাকে যখন কেউ জিজ্ঞেস করবে, আমি কি বলবো? যে 1 গ্রাম/সেমি কিউব হয় জলের ঘনত্ব। পরে শিখবে, এগুলো আসছি। 1 গ্রাম/সেমি কিউব কোন দিকে বলার দরকার আছে? ঘনত্বের কোনো দিক নেই। তাহলে ঘনত্ব হচ্ছে স্কেলার। তাপ, তাপ, ধরো তোমাকে কেউ বললো আরে আজকে এত গরম, বা ধরো তুমি একটা মানে রান্না করেছো, চা করছো, হঠাৎ পাত্রে হাত পড়ে গেল, তোমার হাতটা পুড়ে গেল, কি তাপ! বা তুমি বললে 100 ক্যালোরি তাপ, 200 ক্যালোরি তাপ, দিক বলার দরকার পড়ছে? কোনো দরকার নেই দিক বলার, জাস্ট তুমি মান বললেই লোকে বুঝতে পারবে তুমি কিসের কথা বলছো। তার মানে তাপ স্কেলার। উষ্ণতা, 10 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস, তোমাকে জিজ্ঞেস করলে আজকে টেম্পারেচার কেমন রে, তুমি বললে, তোমার মাকে বললে যে আজকে 30 ডিগ্রি সেলসিয়াস গো মা, ঠান্ডাটা আজকে অত পড়লো না, অল্পই ঠান্ডা, ঠিক আছে? তাহলে তাপ কি? উষ্ণতা কি? উষ্ণতা হচ্ছে স্কেলার,
ঠিক আছে, তাহলে তাপ উষ্ণতা কি জিনিস এগুলো আমরা তাপ চ্যাপ্টারে ইন ডিটেলসে পড়বো। এখানে জাস্ট রাশিগুলো কিরকম সেগুলো জানবো। ওকে, তারপর হচ্ছে কার্য। তারপর হচ্ছে কি কার্য। কার্য হচ্ছে স্কেলার রাশি। কার্য 10 জুল কাজ করেছো, 20 জুল কাজ করেছো, 30 জুল কাজ করেছো। কার্য বলার জন্য আমাদের কখনোই দিক বলার দরকার পড়ে না, কোন দিকে কাজ করেছি। ওকে, বোঝা গেল? তাহলে কার্য স্কেলার রাশি। আচ্ছা, তারপর হচ্ছে শক্তি। কত তোমার শক্তি কত? 10 জুল, 20 জুল, 30 জুল। কার্য শক্তি বেসিক্যালি একই জিনিস, পরে গিয়ে আমরা শিখবো, এখন জাস্ট জেনে রাখো। তাহলে কার্য স্কেলার, শক্তি স্কেলার। ক্ষমতা, এই কার্য থেকে ক্ষমতা আসে, তাহলে ক্ষমতা স্কেলার। আচ্ছা, এগুলো একটু যদি বোঝাই, হালকা করে যদি বোঝাই, তাহলে দেখো একটু জেনে রাখো এই জিনিসগুলো, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। যখন যখন এই পয়েন্টটা মাথায় রাখবে। ওকে, একটা পয়েন্ট লিখছি, ভালোভাবে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। কোনো একটা ভেক্টর রাশির সাথে, ভেক্টর রাশি কি জিনিস একটু পর বলছি। যখন কোনো একটা ভেক্টর রাশির সাথে একটা স্কেলার রাশিকে গুণ করা হয়, তখন গুণফলটা সবসময় হয় ভেক্টর রাশি। এই পয়েন্টটা মাথার মধ্যে এখন ঢুকিয়ে নাও। ওকে, কি বললাম? যখন কোনো একটা ভেক্টর রাশির সাথে একটা স্কেলার রাশি মানে একটা সংখ্যা, 10, এটাও কিন্তু একটা স্কেলার রাশি। 10, 20, 1, 2, 3, এই যে সংখ্যাগুলো, এগুলো স্কেলার রাশি। স্কেলার রাশি মানে সংখ্যা, শুধু সংখ্যা দরকার। ঠিক আছে, তাহলে যদি একটা ভেক্টর রাশির সাথে একটা স্কেলার রাশিকে গুণ করো, সব সময় একটা ভেক্টর রাশি পাবে। এক্সাম্পল দেখবো। ওকে, আচ্ছা, এবার যদি দুটো ভেক্টর রাশি দুই ধরনের গুণ হয়, ঠিক আছে, এখন তোমাদেরকে বেশি ডিটেলসে জানতে হবে না। কার্যকে কেন স্কেলার রাশি বলে? দুটো কার্য হচ্ছে দুটো ভেক্টর রাশির গুণফল, তা সত্ত্বেও কার্য হচ্ছে স্কেলার, সেটা আমরা কার্য চ্যাপ্টারে ডিটেলসে বুঝবো। ওকে, বোঝাতে পেরেছি? কার্য চ্যাপ্টারে ডিটেলসে বুঝবো। এখন জাস্ট জেনে রাখো যে দুটো ভেক্টর রাশির মধ্যে যদি ডট গুণফল করো, ডট, আচ্ছা ওগুলো এখন ছাড়ো, ওগুলো বলতে গেলে কনফিউজ হয়ে যাবে। এখন জাস্ট এইটুকু জানো যে একটা ভেক্টর রাশির সাথে আর একটা স্কেলার রাশিকে যদি গুণ করো, তাহলে অলওয়েজ একটা ভেক্টর রাশি পাওয়া যাবে। ওকে, আচ্ছা, তারপর একটা স্কেলার রাশিকে যদি আর একটা স্কেলার রাশি দিয়ে ভাগ করো, তাহলে স্কেলারই পাবে। আমাকে বলো, 10কে 2 দিয়ে ভাগ করছো, তাহলে এটা একটা স্কেলার, এটা একটা স্কেলার রাশি। 10 একটা সংখ্যা, 2 একটা সংখ্যা, তাহলে এই দুটো ভাগ করলে কি পাবে? 5 পাবে। তো এটাও তো স্কেলার, একটা সংখ্যাই হচ্ছে, তাই না? তাহলে কি বললাম, যে যদি দুটো স্কেলার রাশিকে ভাগ করো, স্কেলার ডিভাইডেড বাই স্কেলার, তাহলে যে রাশিটা পাবে সেটাও হবে স্কেলার। কেন এগুলো বলছি? কাজে লাগবে। দেখো কেন কাজে লাগবে। যেমন তোমরা যখন ডিটেলসে পড়বে, তখন গিয়ে দেখবে কার্য তো স্কেলার রাশি বললাম, কার্যকে পরিমাপ করার জন্য আমাদের দিকের দরকার পড়ছে না। শক্তি আর কার্য একই জিনিস, তাহলে কার্য স্কেলার হলে শক্তি স্কেলার হবে। ক্ষমতা, ক্ষমতা মানে হচ্ছে, তোমরা পরে পড়বে যে ক্ষমতা মানে হচ্ছে কোনো একটা বস্তু কতটা কাজ করলো, তাকে সময় দিয়ে যদি ভাগ করো। কার্য কি, ক্ষমতা কি, যদি কোনো একটা বস্তু কতটা কাজ করলো সেটাকে যদি সময় দিয়ে ভাগ করো, তাহলে কি পাওয়া যায়? ক্ষমতা। তাহলে দেখো, সময় একটা স্কেলার রাশি, দিক নেই সময়ের, কোনো দিক বলার দরকার পড়ে না। আবার কার্য একটা স্কেলার রাশি, তাহলে এই দুটোর ভাগ ফলে যদি ক্ষমতা পাও, তাহলে ক্ষমতা স্কেলার। আর আলাদাভাবে মনে রাখতে হবে, এমনি হয়ে যাবে। তারপর ধরো রোধ, রোধ মানে বাধা, বাধা মানে কোনো একটা তারের পরিবাহী যখন, আবার বললাম এই প্রত্যেকটা টার্ম আমরা ইন ডিটেলসে সেই চ্যাপ্টার আসবে তখন শিখবো। মাথায় ঢুকেছে? জাস্ট এখন বলে রাখছি। দেখো, রোধ, রোধ মানে হচ্ছে কোনো একটা পরিবাহী তারের বাধা। ধরো বলছো 10 ওহম, 20 ওহম, বাধা বলার জন্য কোনো দিকের কথা বলতে হয় আমাদের? দরকার পড়ে না। তাহলে রোধ কি? স্কেলার। তারপর হচ্ছে চাপ, স্কেলার। দ্রুতি, এই দ্রুতি রাশিটা একটু বুঝি। দেখো, দ্রুতি আর সরণ, ঠিক আছে, দ্রুতি আর সরণ এই জিনিসটা আমরা দেখবো। আচ্ছা, আগে আমরা এক্সাম্পল গুলো একটু দেখে নিই, তারপর ডিটেলসে আসছি। ওকে, তাহলে দ্রুতি, তড়িৎ প্রবাহ মাত্রা মানে কারেন্ট। কারেন্টের ওই রকম ভাবে আমাদেরকে ডিরেকশন বলার দরকার নেই। আমাদের যখন কোনো তোমার বাড়ির চার্জারটা খুলে দেখবে লেখা আছে এই চার্জারের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, কোন দিকে যায় বলার দরকার পড়ে? দিক বলতে হয় না, কারেন্টের বললে হয় যে এত এত অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে, 10 অ্যাম্পিয়ার, 20 অ্যাম্পিয়ার। তাহলে এগুলো কি? স্কেলার। কম্পাঙ্ক মানে কোনো একটা জিনিস কতবার কাঁপছে, ঠিক আছে, কতবার 1 সেকেন্ডে কতবার কাঁপছে, সেটাকে বলা হয় কম্পাঙ্ক। আবার বলছি, এগুলো ডিটেলস আমরা শিখবো, ভয় পাওয়ার এখন কিচ্ছু নেই। ওকে, তারপর হচ্ছে ধারকত্ব। এই ধারকত্ব টার্মটা তোমাদের কাছে একদম নতুন, এখন জাস্ট জেনে রাখো, কি ছোট্টভাবে জেনে রাখো, যে কোনো একটা বস্তু কতটা পরিমাণ চার্জ বা আধানকে ধরে রাখতে পারে একক আয়তনে, মানে এক আয়তনে, ধরো 1 সেমি কিউবে বা 1 মিটার কিউবে কি পরিমাণ চার্জকে ধরে রাখতে পারে, সেই পরিমাণটাকে বলা হচ্ছে ধারকত্ব। বোঝা গেল?
জানার দরকার নেই বেশি ডিটেলসে, জাস্ট জেনে রাখো ধারকত্ব হচ্ছে একটা স্কেলার রাশি। মানে কি, মানে হচ্ছে কোনো একটা বস্তু কি পরিমাণ চার্জকে ধরে রাখতে পারছে, চার্জকে ধরে রাখার ক্ষমতা, সেটাকে কি বলা হয়, ধারকত্ব। তাহলে ধারকত্ব হচ্ছে স্কেলার রাশি। এবার আমরা ভেক্টর রাশির এক্সাম্পল গুলো দেখি, তাহলে এবার ভালো করে বুঝতে পারবে যে এদেরকে বলার জন্য ডিরেকশন কিভাবে কাজে লাগছে। ওকে, দেখো প্রথম হচ্ছে সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ, বল, ওজন, তড়িৎ প্রাবল্য, চৌম্বক প্রাবল্য ইত্যাদি। এই সব রাশিগুলো হচ্ছে কি, এই সব রাশিগুলো হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা কি হলো? হ্যালো, হ্যালো, তোমরা কি ক্লাস দেখতে পাচ্ছ না? হ্যালো, তোমরা কি ক্লাস দেখতে পাচ্ছ না? এক সেকেন্ড বলো তো। 15 মিনিট, আচ্ছা তোমরা কতক্ষণ ক্লাস হয়েছে সেটা জিজ্ঞেস করেছে, আজকে ফার্স্ট ক্লাস। ওকে, ভয় নেই। চলো, সরি, আমি ভাবলাম যে তোমাদের ক্লাস অফ হয়ে গেল নাকি। ওকে, তাহলে দেখতে পাচ্ছ কি বললাম, এই যে রাশিগুলো, সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ, বল, ওজন, তড়িৎ প্রাবল্য, চৌম্বক প্রাবল্য, এই রাশিগুলো হচ্ছে সব ভেক্টর রাশি। এবার তোমরা বলবে স্যার এরা ভেক্টর রাশি কিভাবে, এরা ভেক্টর রাশি কিভাবে? আচ্ছা তোমরা এখন গ্রুপ এই রিলেটেড কথাগুলো বাদ দাও না, দেখো এগুলো পরে ডিসকাস করতে পারবে, তোমাদের এই ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা যদি না বুঝতে পারো না, তাহলে পুরো ফিজিক্স বুঝতে পারবে না। তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, গ্রুপ, তোমাদের পার্সোনাল কথা সব কিছু ভুলে এখনকার এই যে ফার্স্টের মানে 1 মাসের ক্লাসগুলো না খুব মন দিয়ে করো, কারণ আগেই বলেছি এগুলো হচ্ছে তোমাদের বেসিক বিল্ডিং ক্লাস। ওকে, চলো, তাহলে আমরা কি বললাম, সরণ, বেগ, ত্বরণ, ভরবেগ, বল, ওজন, এগুলো হচ্ছে সব ভেক্টর রাশি। এবার তোমরা স্বাভাবিকভাবে আমাকে জিজ্ঞেস করবে স্যার এরা কিভাবে ভেক্টর রাশি, তাই তো? স্বাভাবিকভাবে জিজ্ঞেস করবে। আমি কি বলেছি, ভেক্টর রাশি হচ্ছে এমন একটা রাশি যাকে বোঝানোর জন্য মান বলার সাথে সাথে তোমাকে দিকের কথাও উল্লেখ করতে হবে। আচ্ছা, এখন আমি আগে বেগটাকে বোঝাচ্ছি। বেগ, আমি বললাম বেগ একটা ভেক্টর রাশি। ওকে, আচ্ছা আমি ধরো তোমাকে এই কথাটা বললাম যে একটা ট্রেন, একটা ট্রেন ধরো এই স্টেশনে আছে, ওকে বি স্টেশনে যেতে হবে, ঠিক আছে, মন দিয়ে শুনবে। এই স্টেশনে আছে, বি স্টেশনে যেতে হবে। এবার এই ট্রেনের মধ্যে যে লোকো পাইলট আছে, মানে ট্রেনের ড্রাইভারকে লোকো পাইলট বলে, ঠিক আছে, এই যে ট্রেনের মধ্যে যে ড্রাইভার আছে তাকে গিয়ে আমি বললাম যে তুমি ট্রেনটা 40 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাও, তাহলে বি স্টেশনে পৌঁছে যাবে। আমি কোন দিকে সেটা বলে দিইনি, ভালো করে বুঝবে। তাহলে আমি জাস্ট ট্রেনের যে ড্রাইভার তাকে বললাম যে তুমি 40 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাও, তাহলে তুমি বি স্টেশনে পৌঁছে যাবে। ওকে আমি বললাম না কোন দিকে যেতে হবে, চারদিকে ধরো যাওয়ার অপশন আছে, এদিকে এইদিকে এইদিকে এইদিকে। ওকে, আমি ওকে বলে দিলাম না কোন দিকে। ওকে যদি আমি বেগের মান বলার সাথে সাথে দিক না বলে দিই, ও দেখা গেল ও জানে না কোন দিকে যেতে হবে, বি স্টেশন কোন দিকেও জানে না। ও কি বললো, ও কি করলো, ওর ইচ্ছা মতো এই দিকে যেতে শুরু করলো। কি কোনোদিন বি স্টেশনে পৌঁছবে? কোনোদিন বি স্টেশনে পৌঁছবে? সবাই বলবে না স্যার, কোনোদিন সম্ভবই না, ও বি স্টেশনে পৌঁছতেই পারে না। কেন? যাচ্ছে এইদিকে, কিন্তু বি আছে কোন দিকে, ডান দিকে, ও যাচ্ছে বাম দিকে। আমাকে যদি এই ট্রেনটাকে প্রপার ভাবে এ স্টেশন থেকে বি স্টেশনে নিয়ে যেতে হয়, তাহলে আমাকে কি বলতে হবে যে তুমি ট্রেনটাকে 40 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে, 40 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে ডান দিকে, বা ধরো ইস্ট, এই দিককে কি বলি আমরা, ইস্ট বলি, সে যাই হোক, সে ডিরেকশন নিয়ে অত ব্যাপার না, ডান দিক বলো এখন, তোমাদের খাতা অনুসারে ডান দিক হচ্ছে তাই ডান দিক। তাহলে আমাকে বলতে হবে যে তুমি ট্রেনটাকে 40 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে ডান দিকে যাও, তাহলে 1 ঘন্টা বা 15 মিনিট পর তুমি বি স্টেশনে পৌঁছে যাবে। বোঝাতে পেরেছি? তাহলে দেখতেই পাচ্ছ, আমাকে বেগ বলার সাথে সাথে আমাকে ডিরেকশন বলতে হচ্ছে, দিক বলতে হচ্ছে। কি বললাম, বেগ বলার সাথে সাথে আমাকে দিকের কথা উল্লেখ করে দিতে হচ্ছে, যে বেগ এত মিটার পার সেকেন্ড কোন দিকে, ডান দিকে বা বাম দিকে বা উত্তরে বা দক্ষিণে। তাহলে বুঝতেই পারছো বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। কেন? কারণ এর মান বললেই পুরো কথাটাকে ফুলফিল ভাবে বোঝানো সম্ভব নয়। এর মান বলার সাথে সাথেও আমাকে দিক বলে দিতে হবে, যে কোন দিকে, বেগটা কোন দিকে। আমাকে যদি বলে একটা বস্তুর বেগ 40-50 মিটার পার সেকেন্ড, আমি জানি না বস্তুটা কোন দিকে যাচ্ছে, এই দিকে বেগে না এই দিকে না উপরে না নিচে, আমাকে বলতে হবে যে 40 মিটার পার সেকেন্ড ডান দিকে বা বাম দিকে, উত্তরে বা দক্ষিণে। তাহলে দেখো ডিরেকশনের উপর কিন্তু ডিপেন্ড করছে, তাই না? ডিরেকশন বললেই বেগের মান চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এই দিকে 40 মিটার পার সেকেন্ড যা জিনিস, এই দিকে 40 মিটার পার সেকেন্ড অন্য জিনিস। তুমি এই দিকে 40 মিটার পার সেকেন্ড গেলে বি স্টেশনে পৌঁছবে, কিন্তু এদিকে গেলে কোনোদিনই পৌঁছবে না। তাহলে বেগের কথা বলার সময় আমাকে মান বলার সাথে সাথে দিক বলতে হচ্ছে। তাই বেগ হচ্ছে একটা কি, ভেক্টর রাশি।
তবেই আমাকে সম্পূর্ণভাবে আমি ফিলটাকে দিতে পারছি। ওকে, আচ্ছা আমরা এখানে একটা টার্ম পড়েছিলাম দ্রুতি, তাই না? দ্রুতি, দেখো দ্রুতি আর বেগ হচ্ছে বেসিক্যালি একই জিনিস। কি বললাম? শুধু পার্থক্য হচ্ছে দ্রুতি হচ্ছে স্কেলার, সরি, আর বেগ হচ্ছে ভেক্টর। দ্রুতি স্কেলার, বেগ ভেক্টর। দেখো বোঝো দ্রুতি জিনিসটা কি, বোঝো। দেখো খুব মন দিয়ে শুনবে, ঠিক আছে? এগুলো আবার বলছি, আবার ডিটেলসে পড়বো এর পরের চ্যাপ্টারে গিয়ে, দ্রুতি, বেগ, সরণ, ত্বরণ সব ডিটেলসে পড়বো, ঠিক আছে? এখন জাস্ট বোঝানোর জন্য বলছি। দেখো তাহলে কি বলছি, দ্রুতি, দ্রুতিটা কি জিনিস, এটা স্কেলার আর বেগ কেন ভেক্টর সেটা বোঝো। তার আগে আমাদেরকে বুঝতে হবে যে দ্রুতি আসলে কি। দেখো সিম্পল ভাবে যদি সব থেকে পৃথিবীর সহজ ভাষায় দ্রুতি বুঝতে চাও, তাহলে 1 সেকেন্ডে কোনো বস্তু কত দূর যাচ্ছে, ব্যাস এটা হচ্ছে দ্রুতি। কোনো বস্তুর দ্রুতি মানে কি? কোনো বস্তুর দ্রুতি মানে হচ্ছে বস্তুটা 1 সেকেন্ডে কত দূর যাচ্ছে। মানে সাপোজ আমি ধরো বললাম যে একটা বস্তুর দ্রুতি হচ্ছে, দ্রুতি বা বেগ 20 মিটার/সেকেন্ড। তার মানে কি? তার মানে বস্তুটা প্রতি 1 সেকেন্ডে 20 মিটার যাচ্ছে। দ্রুতির সিম্পল ফর্ম বোঝা গেল। এরকম ডেফিনেশন তুমি বইয়ে পাবে না, বাট এটাই রিয়েল, এটাই মনে রাখতে হবে তোমাকে। ওই ওই ভাষা পুরো মনে রাখার দরকার নেই, সিম্পল ভাবে মনে রাখো দ্রুতি মানে হচ্ছে কোনো একটা বস্তু প্রতি সেকেন্ডে বা 1 সেকেন্ডে কত দূর যাচ্ছে, ব্যাস এইটুকুই। ধরো আমি কোনো বস্তুর দ্রুতি লিখলাম 20 মিটার/সেকেন্ড। কেন মিটার/সেকেন্ড হলো স্যার, এগুলো আমরা যখন একক শিখবো তখন আসছি, এখন ওগুলো নিয়ে মাথা ব্যথা নেই। ওকে, আমি বললাম জাস্ট কোন একটা বস্তুর দ্রুতি হচ্ছে 20 মিটার/সেকেন্ড, মানে হচ্ছে বস্তুটা প্রতি 1 সেকেন্ডে 20 মিটার যাচ্ছে। বোঝা গেল? তাহলে দ্রুতি কি? 1 সেকেন্ডে কোনো একটা বস্তু কত দূর যাচ্ছে, ব্যাস, আর কিছু না। সাপোজ একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি দ্রুতি জিনিসটা আরো ভালোভাবে। ধরো ধরো এরকম হলো ব্যাপারটা যে একটা বস্তু, একটা বস্তুর তুমি তার গতি দেখলে যে বস্তুটা 10 সেকেন্ড সময়ে 20 মিটার গেল। ওকে, 10 সেকেন্ড সময়ে 20 মিটার গেল, তাহলে বস্তুটা 1 সেকেন্ডে কত দূর গেল? তুমি বলবে স্যার 1 সেকেন্ডে তাহলে 20/10, ঐকিক নিয়ম আশা করি সবাই জানো। ঐকিক নিয়ম সবাই জানো। কি করছি, এই দিককে 10 দিয়ে ভাগ করলে 1 আসছে, তাই এই দিককে 10 দিয়ে ভাগ করতে হবে। দুই সমানে দুই দিককে সমান কিছু দিয়ে ভাগ করা যায়। তাহলে 10 সেকেন্ডে যদি 20 মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে কত, 20/10, অর্থাৎ কত যাচ্ছে, 2 মিটার যাচ্ছে। এই যে 2 মিটার/সেকেন্ড, 2 মিটার যাচ্ছে, 2 মিটার/সেকেন্ড। এবার 1 সেকেন্ডে বস্তু কতটা দূরত্ব যায় সেটাই বস্তুর কি, দ্রুতি। তাহলে এই যে বস্তুটা, এর দ্রুতি কত? এর দ্রুতি হচ্ছে 2 মিটার/সেকেন্ড। তুমি ভাবো একটা বস্তু যদি প্রতি সেকেন্ডে 2 মিটার যায়, তাহলে 10 সেকেন্ডে কত যাবে, 20 মিটার যাবে। বোঝাতে পেরেছি? দ্রুতি জিনিসটা একদম সিম্পল ভাবে বুঝেছো। দ্রুতি কিছুই না, কোনো বস্তু প্রতি সেকেন্ডে কত দূর যাচ্ছে। তাহলে একটা বস্তু যদি 10 সেকেন্ডে 20 মিটার যায়, তাহলে সে বস্তুটা 1 সেকেন্ডে কত যাবে, 2 মিটার যাবে। সেটা হচ্ছে বস্তুর দ্রুতি, সেটা হচ্ছে বস্তুর দ্রুতি। তাহলে আমি যদি তোমাকে কোনো একটা বস্তুর দ্রুতি বের করতে বলি, তুমি পারবে না। আমি যদি তোমাকে একটা বস্তুর দ্রুতি বের করতে বলি, তুমি পারবে না? তুমি ইজিলি পারবে। তুমি বলবে হ্যাঁ স্যার কেন পারবো না। সাপোজ আমি তোমাকে বললাম যে একটা বস্তু 30 সেকেন্ডে 60 মিটার যায়, বা 30 সেকেন্ডে 90 মিটার যায়, তাহলে বস্তুটা দ্রুতি কত? তুমি কি করবে, 30 সেকেন্ডে 90 যাচ্ছে, তাহলে 1 সেকেন্ডে কত যাবে, 90/30, মানে 3 মিটার যাবে। তার মানে বস্তুর দ্রুতি হচ্ছে 3 মিটার/সেকেন্ড। এই মিটার/সেকেন্ড এটা একক, ওটা নিয়ে পরে আসছি, এখন একক নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। স্টেপ বাই স্টেপ চলো, তাহলে ভালোভাবে শিখবে। তাহলে দ্রুতি জিনিসটা সবাই বুঝতে পেরেছো? একদম সিম্পল ভাবে বুঝেছো? একদম সিম্পল ভাবে বুঝতে পেরেছো? সহজ লাগছে? তাহলে দ্রুতি কি, সিম্পল ভাবে কোনো বস্তু 1 সেকেন্ডে কত দূর যাচ্ছে। ওকে, আবার বেগও তাই স্যার, বেগ মানেও তাই, 1 সেকেন্ডে কোনো বস্তু কত দূর যাচ্ছে। কি বললাম, আবার বেগও তাই, যে 1 সেকেন্ডে বস্তু কত দূর যাচ্ছে সেটা হচ্ছে বস্তুর বেগ। তাহলে বোঝা গেল বস্তুর বেগ কি, 1 সেকেন্ডে বস্তু কত দূর যাচ্ছে। কিন্তু ডিফারেন্স একটা আছে, সেটা হচ্ছে সেটা হচ্ছে এটা ডিফারেন্সটা বোঝার জন্য আমাকে বুঝতে হবে। আচ্ছা দেখো যেটা বলছিলাম, তাহলে দ্রুতি, দেখো জাস্ট এটা বললেই হয়ে যাচ্ছে যে 1 সেকেন্ডে বস্তু কত দূর যাচ্ছে সেটা হচ্ছে বস্তুর দ্রুতি। তাহলে দ্রুতি বলার জন্য আমাদের কি দিক বলার দরকার পড়ছে, না বস্তুটা 1 সেকেন্ডে কত যাচ্ছে সেটা বললেই হয়ে যাচ্ছে। কোন দিকে আমার দেখার দরকার নেই, যেদিকে ইচ্ছে যাক, 1 সেকেন্ডে কতটা যাচ্ছে সেটাই বস্তুর দ্রুতি। তাহলে দ্রুতি হয়ে গেল স্কেলার। কেন? একে আমি দেখলাম যে বলার জন্য এর দিক বলার দরকার নেই। এবার আমরা একটা রাশি বুঝি, সেটা হচ্ছে সরণ, তারপর বেগ বুঝবো, ঠিক আছে? সরণ কি ধরনের রাশি বললাম? সরণ আমি একটু আগে বলেছি স্যার, সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। কেন ভেক্টর? দেখো সরণ আর অতিক্রান্ত দূরত্ব আমরা পরের চ্যাপ্টারে গিয়ে ডিটেলসে ডিফারেন্স দেখবো। সরণ আর অতিক্রান্ত দূরত্বর মধ্যে ডিফারেন্স এখন ওসবে যাচ্ছি না, এখন জাস্ট এইটুকু বোঝো। ধরো এই এ পয়েন্ট থেকে তোমাকে বি পয়েন্টে যেতে হবে, ঠিক আছে? এ বিন্দুতে তুমি আছো, এ বিন্দুতে তুমি আছো, তোমাকে কোথায় যেতে হবে, বি বিন্দুতে। বি বিন্দুতে ধরো তোমার বয়ফ্রেন্ডের বাড়ি, তুমি দেখা করতে যাবে। ওকে,
তুমি আবার বলবে, স্যার ভারতে আবার কি বলছেন, আমি বাড়িতে দেখা করতে যাবো, সে ঠেঙিয়ে লাল করে দিবে, কি বলছেন আপনি এসব। যাই হোক, তাহলে টপিক চেঞ্জ, বয়ফ্রেন্ড না, ধরে নাও তোমার ফ্রেন্ডের বাড়ি, ওকে, ফ্রেন্ডের বাড়ি। এবার এবার আমাকে একটা কথা বলো, সাপোজ ধরো এই এ থেকে বি বিন্দুতে যাওয়ার জন্য একটাই কি পথ আছে? তোমার বাড়ি থেকে তোমার বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য নিশ্চয়ই একটা পথ থাকে না, আলাদা আলাদা পথ থাকে, কোনোটা গলি দিয়ে যায়, কোনোটা ডাইরেক্ট রাস্তা মেন রোড দিয়ে যায়, কোনোটা একটু খারাপ রোড দিয়ে যায়, অনেকগুলো পথ থাকতে পারে। তাহলে এ থেকে বি তুমি চাইলে এই পথ দিয়ে যেতে পারো। কারো মনে হলো না 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 আমার এই পথটা ভালো লাগছে না, আমি একটু বেঁকিয়ে বেঁকিয়ে এভাবে ডান্স করতে করতে যাব, এইভাবে একটা ধরো পথ দিয়ে গেল কেউ, ভালো কথা, যেতেই পারে, আমি বাধা দেবো না। কেউ বললো না আমি একটু এত কাজ দিয়ে যেতে, আমি একটু দূরে ঘুরে যাব, যেতে পারো, কার কোনো আপত্তি নেই। আবার কেউ ভাবলো আমার টাইম নেই, আমি সোজাসুজি যাব, সোজাসুজি যাব, ঠিক আছে। এখন সিম্পল ভাবে জেনে রাখো, দেখো, সরণ হচ্ছে দুটো বিন্দুর মধ্যে সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স, কি বললাম, সব থেকে অল্প দূরত্ব। দেখো, তার মানে যে কোনো, যে বিন্দু থেকে তুমি যাত্রা শুরু করছো আর যে বিন্দুতে যাত্রা শেষ করছো, মানে এ থেকে শুরু করলে হাঁটা, বি এ গিয়ে শেষ করছো, এই দুটোর মধ্যে সোজাসুজি যতটা দূরত্ব, সেটাই হচ্ছে বস্তুর সরণ। ইন ডিটেলসে পরের ক্লাসে মানে পরের চ্যাপ্টারে শিখবো, ঠিক আছে। এখন জাস্ট এইটুকু জেনে রাখো যে একটা এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যে সোজাসুজি দূরত্ব, সেটাই হচ্ছে সরণ। আর বাকি সোজা না হয়ে যদি অন্য কোনো দূরত্ব হয়, এটা এটা, সেগুলোকে বলা হয় অতিক্রান্ত দূরত্ব। দুটো একই জিনিস, সরণ আর অতিক্রান্ত দূরত্ব দুটোই দূরত্ব, কিন্তু ডিফারেন্সটা কোথায়? অতিক্রান্ত দূরত্বের জন্য কোনো দিকের দরকার নেই। দেখো, তুমি এ থেকে বি এ যাচ্ছ, কিন্তু একটা পার্টিকুলার দিকে যাচ্ছ না। তুমি যখন এখানে আছো, তুমি কোন দিকে যাচ্ছ? এই দিকে। যখন এখানে আছো, দেখো এই ডিরেকশনে যাচ্ছ, যখন এখানে এই দিকে, যখন এখানে এই দিকে, তবেই তো তুমি বি পয়েন্টে পৌঁছবে, তাই না? তাহলে দেখো তোমার দিক বারবার চেঞ্জ হচ্ছে, তাহলে কোনো একটা তোমার পার্টিকুলার দিক নেই। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি এ থেকে বি এই পাথ দিয়ে গেলে বন্ধুর বাড়ি, কতটা দূরত্ব গেলে, তুমি বললে আমাকে 20 মিটার যেতে হয়েছে, ওকে। কেউ এই পাথ দিয়ে গেল, সে বললো আমাকে 50 মিটার যেতে হয়েছে। কেউ এই পাথ দিয়ে গেল, সে বললো আমাকে 30 মিটার যেতে হয়েছে। তাহলে দেখো, এগুলো হচ্ছে সব অতিক্রান্ত দূরত্ব, এখানে কোনো দিক বলার দরকার নেই, ঠিক আছে। বোঝাতে পেরেছি? জাস্ট তুমি বললাম 50 মিটার গিয়েছে আমার বাড়ি থেকে আমার বন্ধুর বাড়ি, তাহলে জাস্ট দূরত্ব বললেই হয়ে গেল। কিন্তু সরণ কি? সরণের একটা দিক আছে। কি দিক? স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের দিকে সোজাসুজি দূরত্ব, মানে দিক হচ্ছে সরণ। বোঝা গেল? তুমি দেখো, অন্য যে কোনো দূরত্ব তুমি যদি যাও সোজাসুজি না গিয়ে, তাহলে কি হবে? সেটা সেটা শর্টেজ ডিস্টেন্স হবে না, সব থেকে কম দূরত্ব হবে না। সব সময় কম দূরত্ব কোনটা হয়? যে কোনো দুটো পয়েন্টের মধ্যে সোজাসুজি দূরত্ব। বোঝাতে পেরেছি? তাহলে যে পয়েন্টে যাত্রা শুরু করেছো আর যে পয়েন্টে যাত্রা শেষ করেছো, তাদের মধ্যে সরল রৈখিক দূরত্বকে বলা হচ্ছে সরণ। তাহলে সরণের দেখো একটা দিক আছে, কোন দিক? এ থেকে বি এর দিকে। যে পয়েন্টে যাত্রা শুরু করছো সেই দিক থেকে যে পয়েন্টে যাত্রা শেষ করছো সেই দিকে। তুমি যদি এই দিকে আসো, তাহলে কিন্তু তুমি বস্তু বি পয়েন্টে পৌঁছতে পারবে, ওটা কিন্তু সরণ হবে না। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? তাহলে সরণ কি? এ পয়েন্ট থেকে বি পয়েন্টের মধ্যে সব থেকে শর্টেস্ট ডিস্টেন্স হচ্ছে সরণ। একটা এক্সাম্পল দিই, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। ধরো কেউ এখান থেকে যাত্রা শুরু করলো, যে প্রথমে এই দিকে গেল কিছুটা, তারপর উপর দিকে গেল। এবার আমি জিজ্ঞেস করলাম তাহলে বস্তুর সরণ কত? কোনটা সরণ হবে? তাহলে এটা তোমার স্টার্টিং পয়েন্ট, এটা তোমার এন্ডিং পয়েন্ট, তাহলে এদের মধ্যে সোজাসুজি দূরত্ব, অর্থাৎ এই যে দূরত্বটা, এটা হবে তোমার সরণ। এই যে ব্লু কালার দিয়ে যেটা করলাম, এটা হবে সরণ। দেখো, এগুলো এগুলো হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, তুমি কত পথ গিয়েছো। আর এটা কি? এটা হচ্ছে সরণ। সোজাসুজি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে তুমি এই পাথ দিয়ে যদি যাও, তাহলে সব থেকে তাড়াতাড়ি পৌঁছবে। ক্লিয়ার হয়েছে? সরণটা বুঝতে পেরেছো? এখন বেসিক একটা আইডিয়া পেয়েছো। তাহলে দেখতে পেলে সরণ বোঝানোর জন্য আমার একটা কিসের দরকার পড়ছে? ডিরেকশনের দরকার পড়ছে। কোন দিক? এ থেকে বি এর দিক, স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের দিকে, শুরুর পথ, শুরুর বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে হচ্ছে সরণের ডিরেকশন। তাহলে সরণ সবার ক্লিয়ার হয়েছে না হয়নি একবার বলো? সরণ সবার ক্লিয়ার হয়েছে না হয়নি একবার বলো? বেসিক একটা আইডিয়া পেয়েছো কি জিনিস সরণ? ভেরি গুড। তাহলে তাহলে আমি দেখলাম যে সরণকে বোঝানোর জন্য আমার একটা দিক দরকার হচ্ছে, ওকে। দিক কোন দিক? সব সময় স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টের দিকে। কিন্তু এবার বেগ মানে হচ্ছে, পরের ক্লাসে গিয়ে শিখবে যে বেগ মানে হচ্ছে, বেগকে আমরা কিভাবে ডিফাইন করেছি জানো? একটা বস্তুর সরণ কতটা হচ্ছে, কতটা সময়ে, এটা হচ্ছে বেগ। আর এই যে দ্রুতি, এটাকে ডিফাইন করা হয়, আচ্ছা ডেফিনেশন এখন ছাড়ো, আবার কনফিউজ হয়ে যাবে নাহলে তোমরা, কারণ আমাকে তোমাদেরকে ভেবে ভেবে পড়াতে হচ্ছে, যে একটু যদি বেশি বলে দিই বুঝতে পারবে না, তখন কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে। আমি চাইছি না তোমাদের মধ্যে কোনো কনফিউশন তৈরি হোক, ধীরে ধীরে বোঝো। তাহলে দেখতে পেলে
যে সরণ একটা ভেক্টর রাশি। দেখো এখানে তাকালে দেখতে পাবে যে সরণ কোথায় আছে, ভেক্টর। তাহলে সরণ বুঝলাম, বেগ বুঝলাম। এবার এখানে আর একটা জিনিস লিখে দিই। দেখো যখন যখন কোনো একটা ভেক্টর রাশিকে যখন কোনো একটা ভেক্টর রাশিকে আরেকটা ভেক্টর বা স্কেলার যা দিয়ে ভাগ করো, কি বললাম, একটা ভেক্টর রাশি সেটাকে আরেকটা ভেক্টর রাশি বা আরেকটা স্কেলার রাশি, ভেক্টর বা স্কেলার, আচ্ছা বা লিখে দিই নাহলে তোমরা পরে কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে। ভেক্টর বা স্কেলার যা দিয়ে ভাগ করো সব সময় একটা ভেক্টর রাশি পাবে। খুব সিম্পল ব্যাপার না কি, একটা ভেক্টর রাশি ধরো আছে, তাকে আরেকটা ভেক্টর রাশি দিয়ে ভাগ করলে যে নতুন রাশিটা পাবে সেটা ভেক্টর রাশি। যেমন একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। যেমন ধরো তোমরা দেখলে সরণ হচ্ছে ভেক্টর রাশি। সরণ কি ধরনের রাশি, ভেক্টর। আচ্ছা, বেগ মানে হচ্ছে বেগ মানে হচ্ছে সরণ বাই সময়, ঠিক আছে। তাহলে দেখো সরণ একটা ভেক্টর রাশি, সময় একটা স্কেলার রাশি। আমি কি বলেছি, একটা ভেক্টর রাশিকে যদি আর একটা ভেক্টর বা স্কেলার যা ইচ্ছা দিয়ে ভাগ করো সবসময় ভেক্টরই পাবে। তাহলে সরণ একটা ভেক্টর, তাকে সময় দিয়ে ভাগ করছো মানে স্কেলার দিয়ে ভাগ করছো, রাশিটা পেয়েছো বেগ। বেগ আমরা দেখলাম কি হয়, ভেক্টর হয়। তাহলে সিম্পল ভাবে এটা মনে রাখলে হবে যে সরণ বাই সময় মানে বেগ। তাহলে সরণ যেহেতু ভেক্টর তাই বেগও ভেক্টর, ওকে। আবার ত্বরণ মানে হচ্ছে, এগুলো সব পরে শিখবে, ঠিক আছে। ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়, বেগ বাই সময়। তো তোমরা সবাই দেখলে যে বেগ একটা ভেক্টর রাশি, বেগ একটা ভেক্টর রাশি। তাহলে বেগের ডিরেকশন যেদিকে ত্বরণেরও দিক সেই দিকে, বেগের দিক যেদিকে ত্বরণেরও দিক সেই দিকে। তাহলে বেগ একটা ভেক্টর রাশি, তাকে সময় দিয়ে ভাগ করছো, তাহলে ত্বরণ একটা ভেক্টর রাশি। বোঝা যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। তারপর আর কি কি ছিল, তারপর হচ্ছে ভর বেগ। দেখো ভর বেগ, আমি কি বলেছিলাম, একটা স্কেলার আর একটা ভেক্টর যদি গুণ হয়, একটা স্কেলার আর একটা ভেক্টর, তাহলে সব সময় পাবে ভেক্টর। তাহলে ভর আর বেগ মিলিয়ে পাওয়া যায় ভরবেগ। ভর আর বেগ গুণ করলে পাওয়া যায় ভরবেগ, নতুন একটা রাশি। এটা আলাদা রাশি, এটা আলাদা রাশি, এই রাশিটা আলাদা, তিনটা আলাদা রাশি, ঠিক আছে। তাহলে ভর একটা স্কেলার, বেগ একটা ভেক্টর, তাহলে একটা ভেক্টর আছে, তার মানে ভরবেগও কি ভেক্টর। ক্লিয়ার হচ্ছে, ক্লিয়ার হচ্ছে, বুঝতে পারছো। তাহলে এইভাবে তুমি যখন এই প্রত্যেকটা শব্দের মানে জানবে, তখন তুমি ইজিলি বলতে পারবে কোনটা ভেক্টর কোনটা স্কেলার। কিছু কোনো প্রবলেম হবে তোমার, কোনো প্রবলেম নেই, ইজিলি সব বলতে পারবে। ক্লিয়ার হয়েছে। আচ্ছা তাহলে আমরা দেখলাম সরণ ভেক্টর, বেগ ভেক্টর, ত্বরণ ভেক্টর, ভরবেগ। এটা বলার জন্য আমার দিকের দরকার পড়ছে। ভরবেগের একটা ডিরেকশন আছে, কেন এটা ভর আর বেগের কার দিকে হবে, বেগের যে ডিরেকশন ভরবেগেরও তাই ডিরেকশন, বেগের যে ডিরেকশন ত্বরণের তাই ডিরেকশন, সরণের যা ডিরেকশন বেগেরও তাই ডিরেকশন, ত্বরণেরও তাই ডিরেকশন, ভরবেগেরও তাই ডিরেকশন। বোঝা গেল। ত্বরণের জন্য ডিরেকশন দরকার হয়, একটা বস্তুর বেগ প্রতি সেকেন্ডে কতটা বাড়ছে সেটা ত্বরণ। আচ্ছা ত্বরণ এখন বুঝতে হবে না, পরে আসবো। ওকে চলো, বল। নাহলে এই স্কেলার ভেক্টর বোঝাতে গিয়ে সারা লাইফ চলে যাবে, ঠিক আছে। এবার দেখো বল কি জিনিস। দেখো বল মানে হচ্ছে, আমি ধরো তোমার কাছে একটা এরকম কাঠের খণ্ড আছে, ঠিক আছে, মন দিয়ে শুনবে। একটা ধরো কাঠের ব্লক আছে। এবার আমি বললাম যে এবার আমি বললাম যে তোমার ধরো চোখ বেঁধে দিয়েছি, চোখ বেঁধে দিয়ে বললাম যে এই বস্তুটার উপর 10 নিউটন বল প্রয়োগ করো। কিচ্ছু বললাম না, জাস্ট বললাম একটা মান, বললাম যে এই বস্তুটার উপর তুমি, বলের একক হচ্ছে নিউটন, যে 10 নিউটন বল প্রয়োগ করো। কোন দিকে সেটা বললাম না, তোমার চোখ বাঁধা আছে। তুমি কি করলে, তুমি তোমার ইচ্ছা মতো এইদিকে একটা বল প্রয়োগ করলে, ঠিক আছে। তোমার মনে হলো আচ্ছা আচ্ছা আমাকে এইদিকে, কিছু তো বলেনি তো, আমার ইচ্ছা মতো এইদিকে বল প্রয়োগ করি। তো স্বাভাবিকভাবে যদি এই দিকে বল প্রয়োগ করো, এই ব্লকটা সরে কোন দিকে আসবে, ডান দিকে আসবে। কিন্তু যে তোমাকে বলেছিল সে চাইছিল বস্তুটা উপরে যাক বা বাম দিকে আসুক, তোমাকে কিন্তু ডিরেকশন বলে দেয়নি, 10 নিউটন বল কোন দিকে প্রয়োগ করবে সেটা তোমাকে বলে দেয়নি। তাহলে ও যে চাইছিল বাম দিকে আসুক, সে বস্তুটা কি বাম দিকে আসতে পারে? তুমি ডান দিকে বল প্রয়োগ করলে কখনো বস্তু বাম দিকে আসতে পারে? তুমি বলবে না স্যার, সম্ভবই না। তাহলে আমাকে যদি স্পেসিফিক ভাবে বোঝাতে হয়, তাহলে ওকে কি বলতে হবে, বলতে হবে যে তুমি বস্তুটার উপর বাম দিকে 10 নিউটন বল প্রয়োগ করো, বাম দিকে 10 নিউটন বল প্রয়োগ করো। বলের মান কত বলেছে, 10 নিউটন, কোন দিকে, বাম দিকে। তখনই ওই এক্স্যাক্ট যেখানে চাইবে বস্তুটা সেখানে আসবে। তাহলে দেখতেই পাচ্ছ কোনো বস্তুর উপর বল প্রয়োগ করছো, কতটা সেটা শুধু দেখলে হবে না, কোন দিকে প্রয়োগ করছো সেটাও কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট। বোঝাতে পেরেছি। তাহলে শুধু কতটা বল প্রয়োগ করছো সেটা শুধু ইম্পর্টেন্ট নয়, সাথে তুমি কোন ডিরেকশনে বল প্রয়োগ করছো সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে দেখতে পেলে বল একটা ভেক্টর রাশি। ত্বরণ কি, ত্বরণ কি বোঝাবো, বোঝাবো পরের ক্লাসে, পরে আসবে আসবে, চাপ নেই। এখন প্রত্যেকটা রাশি সম্পর্কে ডিটেলসে না জানলেও চলবে, এই চ্যাপ্টারটা ওই ওই ওটা না, এই চ্যাপ্টারটা হচ্ছে এই রাশিগুলোর বিভিন্ন জিনিস সম্পর্কে জানা। আমরা যখন ত্বরণ স্পেসিফিক ভাবে পড়বো বল গতি চ্যাপ্টারে, তখন ইন ডিটেলসে ত্বরণ কি বুঝবো, ফিল করবো। ইভেন শুধু বুঝবো না, তুমি ভিতরে ফিল করতে পারবে যে ত্বরণ কি জিনিস।
অন্বেষা সাহা ভালো বুঝলাম না, কোনটা বুঝলে না অন্বেষা? বলটা বুঝলে না? আচ্ছা আমাকে একটা জিনিস বলো, ধরো আমি একটা কোনো জিনিসকে উপর দিকে তুলতে চাইছি, তোমাকে কি বস্তুটাকে উপরে বল প্রয়োগ করতে হবে, উপরের দিকে। নিচের দিকে আনতে চাইলে নিচের দিকে বল প্রয়োগ করতে হবে, ডান দিকে নিয়ে যেতে চাইলে ডান দিকে বল প্রয়োগ করতে হবে। তাহলে একটা বস্তুর উপর যখন বল প্রয়োগ করছো, শুধু মানটাই কি ইম্পর্টেন্ট? শুধু কি মানটা হলেই হচ্ছে? না মানের সাথে তোমাকে দিকও বলতে হচ্ছে, যে এই দিকে পার্টিকুলার এই ডিরেকশনে, ডান দিকে বা বাম দিকে। তাহলে বলের জন্য দেখো তোমাকে দিক বলতে হচ্ছে, তাই না? তাহলে বল একটা কি ধরনের রাশি? ভেক্টর রাশি। ক্লিয়ার হয়েছে? তাহলে বল একটা কি ধরনের রাশি? ভেক্টর রাশি। হ্যাঁ, ফোর্সটা একবার রিপিট করে দিয়েছি, ফোর্স রিপিট করে দিয়েছি। তাহলে বল শুধুমাত্র মান দিয়ে। আচ্ছা তোমাকে আমি যদি বলি যে একটা বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করো, তোমাকে কোন দিকে প্রয়োগ করবে? তোমার সম্পূর্ণ ফিলিংটা পেলে, সম্পূর্ণ তথ্য পেলে তুমি নিজেই বলো। আমি তোমাকে বললাম যে একটা বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করো, তোমাকে কোন দিকে বলে দেবে? তুমি বুঝতে পারবে কোন দিকে প্রয়োগ করতে হবে? তাহলে দিক দরকার পড়ছে তো। তোমাকে আমি যদি বলি ডান দিকে প্রয়োগ করো বা বাম দিকে প্রয়োগ করো, দেখো একটা দিক দরকার পড়ছে, তাই না? তাহলে বল হলো কি? একটা ভেক্টর রাশি। ক্লিয়ার হয়েছে? আশা করি এতটুকু নিয়ে কারো কোনো ডাউট নেই। আচ্ছা এবার, এখানে একটা রাশি আছে ওজন। ওজন আর এখানে একটা রাশি আছে কি? ভর। ঠিক আছে? এই ভর আর ওজন নিয়ে তোমাদের পৃথিবীর মানে ডাউট জীবনে ক্লিয়ার হয় না, কোনোদিন বুঝতেই পারো না স্যার ভর চেঞ্জ হয় না ভার চেঞ্জ হয়, স্যার কোনটাকে কি বলে, কখনো ভারকে ভর বলো, কখনো ভরকে ভার বলো, গুলিয়ে যায়। এদের মধ্যে দেখো ভর হচ্ছে একটা স্কেলার রাশি, একটু আগে বলেছি যে ভর বোঝানোর জন্য শুধুমাত্র মান বললেই চলে, 10 কেজি, 20 কেজি, 30 কেজি। কিন্তু ওজন বা ভার আলাদা জিনিস। এই দুটোর মধ্যে ডিফারেন্স আমরা একটু বুঝবো। যেমন ভাবে দ্রুতি আর বেগ বুঝলাম, দ্রুতি আর বেগ বুঝলাম, বেগ বলার জন্য আমাকে একটা ডিরেকশন বলতে হয়েছিল, দ্রুতি ডিরেকশন দরকার নেই, দ্রুতি জাস্ট 1 সেকেন্ডে বস্তু কতটা যায়। যেমন ভাবে অতিক্রান্ত দূরত্ব সরণ বুঝলাম, যে অতিক্রান্ত দূরত্বের জন্য আমাদের দিকের দরকার পড়ে না, কিন্তু একটা বস্তু সরণকে বোঝানোর জন্য দিকের দরকার পড়ে। সেভাবে আমরা ভর আর ওজনের মধ্যে ডিফারেন্সটা একটু বুঝবো, যে কেন একটা স্কেলার, কেন একটা ভেক্টর, আর দুটো আসলে কি জিনিস। যেটা তোমাদের প্রচুর কনফিউজিং একটা জায়গা, খুব মন দিয়ে শুনবে, জীবনেও ভুলবে না। ঠিক আছে? দেখো এখান থেকে ওই কোশ্চেন গুলো থাকেই। ঠিক আছে? যে যে টাইপের কোশ্চেন গুলো হয় সেগুলো বলে দিচ্ছি। ভর একটা জিনিস আর ওজন বা ভার আলাদা একটা জিনিস। ওজন বা ভার একই জিনিস আর ভর আলাদা জিনিস। ঠিক আছে? কি বললাম? ভর একটা ভৌত রাশি আর ওজন বা ভার একটা ভৌত রাশি। দেখো ভর মানে কি? কি জিনিস স্যার? ভর মানে হচ্ছে পদার্থের পরিমাপ। মন দিয়ে শুনবে, কি বললাম? ভর মানে হচ্ছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ বোঝাচ্ছি, ভয় নেই। পদার্থের পরিমাণ। ওকে, পরিমাণ। ওজন কি স্যার? আসছি পরে, আগে ভরটা বোঝো। ভর মানে হচ্ছে পদার্থের পরিমাণ। মানে কোনো একটা বস্তুর ভর 10 কেজি, তার মানে হচ্ছে ওই বস্তুটা যে পদার্থ দিয়ে তৈরি সেটা ওর মধ্যে কতটা আছে। বোঝাতে পেরেছি? ধরো একটা টেবিল, একটা টেবিলের আমি ওজন বললাম, ভর বললাম 20 কেজি, তার মানে কি? টেবিলটা কি দিয়ে তৈরি? কাঠ দিয়ে তৈরি, ওর মধ্যে 20 কেজি কাঠ আছে, বেসিক্যালি এটা বোঝাচ্ছে। বুঝতে পারলে? পদার্থের পরিমাণ, একটা বস্তুর মধ্যে পদার্থ কতটুকু আছে। তোমার ওজন 50 কেজি, মানে কি তোমার মধ্যে 50 কেজি পদার্থ আছে। বুঝতে পেরেছো? তাহলে ভর আর কিছুই না, একটা বস্তু যে পদার্থ দিয়ে তৈরি সেই পদার্থটার মধ্যে কতটুকু আছে তার পরিমাপকে আমরা বলি ভর। এতটুকু ক্লিয়ার? কি বললাম? একটা বস্তুর মধ্যে পদার্থ কতটুকু আছে সেটা হচ্ছে ওই বস্তুর ভর। কোনো, ধরো একটা কাঠের টেবিল, তার মানে কাঠের টেবিলটা কি দিয়ে তৈরি? কাঠ দিয়ে তৈরি। ওর ভর ধরো 20 কেজি, তার মানে ওর মধ্যে 20 কেজি কাঠ আছে, বেসিক্যালি সিম্পল। বোঝাতে পেরেছি? এতটুকু ক্লিয়ার? তাহলে আমাকে বলো, ধরো একটা বস্তু, টেবিলটাকেই ধরো, তুমি পৃথিবীতে পরিমাপ করে দেখলে ওর ভর হচ্ছে 10 কেজি। ঠিক আছে? মন দিয়ে শুনবে। পৃথিবীতে পরিমাপ করে দেখলে ওর ভর হচ্ছে 10 কেজি। আচ্ছা তুমি যদি ওকে চাঁদে নিয়ে যাও, ওর মধ্যে কি টেবিল কাঠটা কমে যাবে? না, কাঠ যতটুকু ছিল ততটুকুই থাকবে। ওর মধ্যে যে পদার্থ দিয়ে বস্তুটা তৈরি, ধরো কাঠ দিয়ে তৈরি একটা টেবিল বা একটা লোহা দিয়ে তৈরি, সেই লোহা বা কাঠের পরিমাণ কি চাঁদে গেলে, পৃথিবী থেকে ধরো টেবিলটাকে চাঁদে নিয়ে গেলে, তাহলে কি সেই পরিমাণটা কমে যাবে? না যা যতটুকু কাঠ ছিল ততটুকুই থাকবে? নিশ্চয়ই এমন হবে না যে চাঁদে যাওয়ার আগে কাঠের টেবিলের মধ্যে থেকে কাঠের আত্মাটা বেরিয়ে চলে গেল, বা একটু ভর কমে গেল, বা কাঠটা একটু বেরিয়ে পালিয়ে গেল কোনো দিকে, মনে হলো যে না টেবিলের সাথে থাকবো না, এরকম তো কিছু না। তাহলে ওর মধ্যে যতটুকু পদার্থ ছিল, চাঁদে নিয়ে গেলেও ততটুকুই পদার্থ থাকবে, সূর্যে নিয়ে গেলেও ততটুকুই পদার্থ থাকবে, যদি কোনোভাবে নষ্ট না করো, কেটে না ফেলো, সেটা তো আলাদা জিনিস। নর্মালি তো কমবে না, তাই না? যা পদার্থ ছিল তাই থাকবে। তাহলে আমাকে বলো, কোন জিনিসের ভর কি স্পেস মানে স্থান চেঞ্জের পরিবর্তন হতে পারে?
স্থান চেঞ্জে পরিবর্তন হতে পারে, ধরো পৃথিবী থেকে চাঁদে গেলে বস্তুর ভর কমে গেল না ভার কমে গেল। তোমাদেরকে জিজ্ঞেস করে যে একটা বস্তুকে পৃথিবী থেকে চাঁদে নিয়ে গেলে বস্তুর ভরের পরিবর্তন হয়, উক্তিটা সত্য না মিথ্যা? তাহলে কি হবে? মিথ্যা। কেন? ভরের পরিবর্তন হয় না, কারণ ভর মানে হচ্ছে পদার্থের পরিমাণ, ওর মধ্যে কতটুকু পদার্থ আছে। তুমি ওকে চাঁদে মাপো, মহাকাশ সমুদ্রের তলায় মাপো, বা যেখানেই মাপো, ওর মধ্যে পদার্থ যা ছিল তাই আছে। তাই ভরের কোনো পরিবর্তন হয় না, মানে স্থান পরিবর্তনে ভরের পরিবর্তন হয় না। এমন না যে সূর্য থেকে তুমি পৃথিবী থেকে চাঁদে চলে গেলে বস্তুর ভর কমে যাবে, কমবে না। ক্লিয়ার হয়েছে? তাহলে ভর বেসিক্যালি কিছুই না, একটা বস্তুর মধ্যে কতটুকু পদার্থ আছে, আর পদার্থ ওইভাবে তো পরিবর্তন হয় না, তাই ভরও পরিবর্তন হয় না। তার জন্যই স্থান পরিবর্তনে ভরের কোনো রকম পরিবর্তন হয় না। এবার আসছে ওজন বা ভার। তা আগে আমাদেরকে বুঝতে হবে ওজন বা ভার কি জিনিস। দেখো, ওজন বা ভার সিম্পল ভাবে হচ্ছে বল। কি বললাম? ওজন বা ভার হচ্ছে সিম্পল ভাবে বল। আগে কি জিনিস সেটা বোঝো। ওজন মানে হচ্ছে পৃথিবীর টান। কি বললাম? পৃথিবীর টান। সিম্পল ভাবে ওজন কি? পৃথিবীর টান। তুমি বলবে স্যার পৃথিবীর টান মানে কি? পৃথিবীর টান মানে কি স্বাভাবিকভাবে জিজ্ঞেস করবে। দেখো, তোমরা সবাই জানো আমাদের পৃথিবীতে যে যত রকম বস্তু আছে সবাইকেই পৃথিবী তার মহাকর্ষ বল দ্বারা নিজের দিকে টানছে, তাই না? মহাকর্ষ বলের দ্বারা পৃথিবী নিজের দিকে বস্তুকে টানছে। আচ্ছা, আগে লিখে দিই ওজন কি জিনিস, তারপর বলছি। ওকে, পৃথিবীর টান মানে বেসিক্যালি হচ্ছে পৃথিবীর দ্বারা প্রযুক্ত বল। কোনো একটা বস্তুর উপর পৃথিবীর দ্বারা, আচ্ছা সরি, ওজন কি জিনিস? ওজন হচ্ছে পৃথিবীর দ্বারা প্রযুক্ত বল। বোঝা গেল? তার মানে বেসিক্যালি ওজন মানে আসলে কি? ওজন মানে হচ্ছে বল। বোঝা গেল? ওজন মানে আসলে কি? ওজন মানে আসলে বল। একটা বস্তুকে পৃথিবী কি পরিমাণ বল দ্বারা টানছে সেটাকেই বলা হচ্ছে বস্তুর ওজন। এবার আমি ভালো করে বোঝাচ্ছি। ওকে, এবার আমি ভালো করে বোঝাচ্ছি। দেখো, ধরো ধরো এটা আমাদের পৃথিবী, ঠিক আছে? তোমরা সবাই জানো যে যে কোনো বস্তুকে পৃথিবী কি করে? ধরো একটা এম ভরের বস্তু পৃথিবীর উপরে আছে, ঠিক আছে? এরকম, এটা ধরো পৃথিবী, এই পৃথিবীর উপরে এরকম ভাবে আছে এম ভরের একটা বস্তু, তুমি ধরো আছো, ঠিক আছে? এম ভরের একটা বস্তু আছে। তাহলে এই বস্তুটাকে সব সময় মনে রাখবে, যে কোনো বস্তু হোক সে যেখানেই থাক, পৃথিবী সব সময় বস্তুটাকে একটা বল দ্বারা তার কেন্দ্রের দিকে টানছে। এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, কোর হয়, তাহলে সেই কেন্দ্রের দিকে মহাকর্ষ বল দ্বারা টানছে। তাহলে পৃথিবী একটা বল দ্বারা যে কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে। সেটা আমরা কিভাবে পরিমাপ করি, কি পরিমাণ বল দ্বারা টানছে, সেগুলো তোমরা মহাকর্ষ ক্ষেত্রে শিখবই। এখন জাস্ট জেনে রাখো কিভাবে বস্তুর ভর কতটা আর এই স্থানে অভিকর্ষজ ত্বরণের মান কত। তুমি বলবে স্যার অভিকর্ষজ ত্বরণ কি জিনিস? আবারও সেম কথা, যে এটা আমরা পরের চ্যাপ্টারে ভালো করে শিখবো, ঠিক আছে? এখন জাস্ট জেনে রাখো। দেখো, এটা তো প্রথম চ্যাপ্টার, তোমাকে আমি প্রথম দিনই তো, ফার্স্ট দিনে তো আমাকে আগে একটা জিনিস বেসিক তৈরি করতে হবে। ওই বেসিক তৈরি করার জন্য আমাদের কাছে কিছু টার্ম আসবে যেগুলো আমাদের কাছে এখনকার জন্য অজানা থাকবে, বাট খুব কয়েকটা ক্লাস পরেই দেখবে সব কিছু তোমার জানা, ভয়ের কিছু নেই। তাহলে কি বললাম আমি এখানে, এখন জাস্ট লিখে দিচ্ছি এখনকার জন্য। জি হচ্ছে কি? জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এখন জাস্ট জেনে রাখো এটা এক ধরনের ত্বরণ, পৃথিবীর কারণে একটা বস্তুর মধ্যে যে ত্বরণ সৃষ্টি হয় সেটা। এখন তুমি বলবে স্যার আমি ত্বরণই জানি না, তাহলে অভিকর্ষজ ত্বরণ কি করে বুঝবো? স্বাভাবিক ব্যাপার, তার জন্যই তো বললাম ওয়েট। তাহলে কি, একটা বস্তু দেখলাম আমরা, যে কোনো বস্তু হোক, সেই বস্তুটাকে কি করে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানছে একটা বল দ্বারা। সেই বলটার মান আমরা কি করে পাই? এম ইন্টু জি, বস্তুর ভর কতটা তার সাথে অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করতে হবে। জি এর মান এখনকার জন্য জেনে রাখো, জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে জি এর মান, বা আমরা কখনো কখনো এটাকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার হিসেবে ইউজ করি। 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো 9.8, আমরা অঙ্ক করার জন্য এটাকে কত ইউজ করি? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এক্সাক্ট ভ্যালু কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এইটুকু জাস্ট জেনে রাখো। তাহলে আমাকে যদি কেউ বলে যে একটা বস্তুর ভর হচ্ছে 1 কেজি, তাহলে সেই বস্তুটাকে পৃথিবী কত বল দ্বারা টানছে আমরা বলতে পারবো না? কি করবো? এফ মানে 1 ইন্টু জি এর মান বসিয়ে দাও, 10 ধরো, তাহলে 10 নিউটন বল দ্বারা পৃথিবী টানছে। তাহলে এটাই হচ্ছে বস্তুর ওজন। তাহলে এই 1 কেজি ভরের বস্তুর ওজন কত হবে? 10 নিউটন। কেন 10 নিউটন? কারণ পৃথিবী ওকে 10 নিউটন বল দ্বারা কেন্দ্রের দিকে টানছে। তাহলে ওজন আর কিছুই না, পৃথিবীর টান। পৃথিবী কোনো বস্তুকে কি পরিমাণ বল দ্বারা টানছে, তাহলে ওজন হচ্ছে আসলে বল। তাহলে ওজন যেহেতু বল, তাহলে বল ভেক্টর রাশি, ওজনের ভেক্টর রাশি। তুমি বলবে কি করে স্যার ওজনের ডিরেকশন কোন দিকে? এই তো
পৃথিবীর কেন্দ্রের দিকে। তুমি যদি এখানে থাকো তাও ওজনের ডিরেকশন পৃথিবীর কেন্দ্রে, তুমি এই প্রান্তে থাকলে তাও পৃথিবীর কেন্দ্রে, যদি তুমি নিচে থাকো তাও পৃথিবীর কেন্দ্রে। কেউ আর বলবে না সে নিচে কি করে থাকে মানুষ। আরে ছাগল, তোমার জন্য যেটা নিচ ওর জন্য সেটা উপর, কারণ সবাইকে টানছে কে? পৃথিবী কেন্দ্রের দিকে, ঠিক আছে? ওর জন্য এটাই ফ্ল্যাট তল। যাই হোক, ওগুলো আলাদা জিনিস, ওগুলো আমি এখন বোঝাচ্ছি না, ওসব আমার ব্যাপারও না। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে দেখতেই পেলে যে ওজন মানে হচ্ছে পৃথিবী কোনো বস্তুকে কি পরিমাণ বল দ্বারা টানছে, তাহলে সেটার একটা দিক আছে, কোন দিকে? কেন্দ্রের দিকে। ভরের কোনো দিক আছে? ভর তো পদার্থের পরিমাণ, কতটা বস্তুর মধ্যে পদার্থ আছে, ব্যাস। এবার আমাকে বলো, এবার যদি তুমি চাঁদে চলে যাও, চাঁদে গেলে এই জি এর ভ্যালু চেঞ্জ হয়ে যায়। কি বললাম? পৃথিবীর যা জি, পৃথিবীর অভিকর্ষ ত্বরণের মান যা, চাঁদের অভিকর্ষ ত্বরণের মান আলাদা। চাঁদের অভিকর্ষ, ধরো পৃথিবীর অভিকর্ষ ত্বরণ যদি 10 হয়, চাঁদের হয় 10/6, মানে 10কে 6 দিয়ে ভাগ করলে মানে 6 ভাগের 1 ভাগ, বোঝাতে পারলাম? 6 ভাগের 1 ভাগ। ধরো পৃথিবীর যদি জি হয় তাহলে চাঁদের হবে g/6, বোঝা গেল? তাহলে দেখতে পাচ্ছ জি এর ভ্যালু চেঞ্জ যদি হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবেই এফ এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, মানে ওজনের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তাই ওজন পরিবর্তন হয়। তুমি যদি পৃথিবীতে থাকো তখন জি এর ভ্যালু 10, চাঁদে যাও তখন জি এর ভ্যালু g/6, মানে 10/6। যদি তুমি অন্য গ্রহ যাও, অন্য উপগ্রহে যাও, তাহলে আলাদা। বোঝা গেছে? এর জন্য ওজন হচ্ছে পরিবর্তনশীল। এর জন্যই বলা হয় যদি পৃথিবী থেকে কোনো একটা বস্তুকে চাঁদে নিয়ে যাও তাহলে বস্তুর ওজনের পরিবর্তন হবে, কিন্তু ভরের পরিবর্তন হবে না। আজকে মাথার মধ্যে একদম ভালো করে ঢুকেছে যে ওজন আর ভর কি জিনিস, পুরো ক্লিয়ার হয়েছে। এইভাবে ক্লিয়ার ছিল এর আগে? জানতে? আমি বলছি না যে জানো না, আমি জাস্ট জিজ্ঞেস করছি। এতটা ভালোভাবে ক্লিয়ার ছিল যে ওজন আর ভরের পার্থক্য, কেন ওজন পরিবর্তন হয়, কেন ভর পরিবর্তন হয় না, সেই জিনিসগুলো সব বুঝতে পারলে, প্রপার ভাবে বোঝা গেছে। তাহলে ওজন আর কিছুই না, ওজন হচ্ছে বেসিক্যালি বল। সেটা জি এর মানের উপর নির্ভর করে, বস্তুর ভর আর জি এর মানের উপর নির্ভর করে। জি চেঞ্জ হলে ওজন চেঞ্জ হয়ে যাবে। তার জন্য পৃথিবী থেকে চাঁদে গেলে ওজন আলাদা, চাঁদ থেকে সূর্যে গেলে ওজন আলাদা। ক্লিয়ার হয়েছে? সবাই একবার কমেন্টে জানাও এই জায়গাটা ভালোভাবে বোঝা গেছে কিনা। আমি 1 সেকেন্ড আসছি, এসে বাকিটা পড়াচ্ছি, ওকে? একটু তাড়াতাড়ি জানাবে। একদম ক্লিয়ার? সরি, আচ্ছা তোমাদের কমেন্টগুলো দেখি। এফ ইকুয়াল টু এম, যে এখন আবার বললাম যে এখন ওগুলো বেশি ডিটেলসে যাবে না, ওগুলো আমি জাস্ট তোমাকে এই যে জি এর উপর নির্ভর করে এটা বোঝানোর জন্য বললাম। আমি বললাম যে ওজনকে, কোনো একটা বস্তুকে পৃথিবী কি পরিমাণ বল দ্বারা টানছে সেটাকে আমরা কিভাবে মাপতে পারি? বস্তুর ভরকে যে গ্রহে আছো তার অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করলে। এটুকু বোঝানোর জন্য বললাম, ঠিক আছে? আরে তোমরা পড়োনি নিউটনস ল এফ ইকুয়াল টু এম এ, বস্তুর ভর ইন্টু ত্বরণ? তো এখানে ত্বরণটাই তো জি, তাই না? বস্তুর ভর এম আর ত্বরণটা জি, ওখান থেকে এসছে বেসিক্যালি, আর কিছুই না। জাস্ট এইটুকু মনে রাখো, কোনো একটা বস্তুকে পৃথিবী কি পরিমাণ বল দ্বারা টানছে সেটা বের করার নিয়ম হচ্ছে বস্তুর ভরকে ওই গ্রহের অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করতে হয়। বোঝা গেল? গ্রহ বা উপগ্রহ বা নক্ষত্র যাই বলো, যেখানে আছো এক কথায়, ঠিক আছে, তার অভিকর্ষ ত্বরণ দিয়ে গুণ করতে হয়। তাহলে এই অভিকর্ষ ত্বরণের মান গ্রহ চেঞ্জ হলে চেঞ্জ হয়ে যাবে। এক নক্ষত্র থেকে আলাদা নক্ষত্র, চাঁদ থেকে পৃথিবী, পৃথিবী থেকে চাঁদ, এরকম যদি করো তাহলে চেঞ্জ হবে। তাহলে ওজনও চেঞ্জ হয়ে যাবে। এফ, এর ওজনকে এফ দিয়ে বোঝালাম কারণ ওজন তো আসলে বল, পৃথিবী কি বল দ্বারা কোনো বস্তুকে টানছে সেটাই তো ওজন। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? ভর কিছুই না, ভর হচ্ছে একটা বস্তুর পরিমাণ, মানে একটা বস্তুর পদার্থের পরিমাণ। আরে সিম্পল ভাবে এভাবে ভাবো না, একটা বস্তু যে পদার্থ দ্বারা তৈরি, একটা কাঠের চেয়ার নিশ্চয়ই কাঠ দিয়ে তৈরি, তার মানে ওর মধ্যে কতটুকু কাঠ আছে সেটা হচ্ছে বস্তুর ভর। একটা বস্তু
ধরো লোহা দিয়ে তৈরি, তার মানে ওর মধ্যে কতটুকু লোহা আছে সেটা হচ্ছে বস্তুর ভর, ব্যাস। ওজনটা আরেকবার বললাম, ওজন হচ্ছে পৃথিবীর টান, পৃথিবী কোনো একটা বস্তুকে কি পরিমাণ বল দ্বারা টানছে। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? আরেকবার বলে দিলাম ভর ওজন কি, আরেকবার দরকার পড়লে এই জায়গাটা রেকর্ডিংটা আরেকবার দেখে নেবে, তাহলে সব বুঝে যাবে। রিয়া বাগ ওজনটা আরেকবার বললাম তো, ওজন তো অনেকবার বললাম গো, আবার ওজন বলতে হবে? সিম্পল ভাবে ভাবো, তোমরা বেশি জটিল ভাবে ভাবছো। ওজন মানে কোনো একটা বস্তুকে পৃথিবী কত পরিমাণ বল দ্বারা টানছে, ব্যাস। তাহলে ওজন হচ্ছে একটা বল। তাহলে ওজন যদি বল হয়, বল ভেক্টর রাশি মানে ওজনও ভেক্টর রাশি, একই তো জিনিস, জাস্ট নামটা আলাদা, তাই স্পেসিফিক একটা নাম দিয়েছে। ক্লিয়ার হয়েছে? এবার চলো, আশা করি ওজন ভর নিয়ে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে গেছে। ওকে, চলো তাহলে এইটুকু নিয়ে ডাউট আশা করি ক্লিয়ার। তাহলে দেখলে যে ওজন এটা হলো একটা ভেক্টর রাশি, এর ডিরেকশন কোন দিকে? পৃথিবীর কেন্দ্রের দিকে। তারপর হচ্ছে তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য মানে এখন বুঝতে পারবে না, তড়িৎ প্রাবল্য মানে হচ্ছে বেসিক্যালি যে ধরো একটা চুম্বক কতটা অঞ্চল জুড়ে, কতটা অঞ্চল জুড়ে চুম্বকের চৌম্বকত্ব বজায় থাকে, ঠিক আছে? মানে একটা মাস্তানের, ধরো মাস্তানি একটা কুকুরের কুকুরত্ব কত দূর বজায় থাকে, হাসবে সবাই শুনে আবার। কুকুরের কুকুরত্ব মানে দেখবে প্রত্যেকটা কুকুরের না একটা অঞ্চল থাকে, খেয়াল করেছো এটা? যে প্রত্যেকটা কুকুর বলবো না, কিছু কিছু কুকুর দেখবে, তোমাদের এলাকার ধরো 5-6টা কুকুর আছে, তাদের একটা অঞ্চল আছে, ওই অঞ্চলের মধ্যে যদি অন্য কুকুর আসে ঠেঙিয়ে দেবে, তাই না? ওই অঞ্চলের মধ্যে যদি অন্য কুকুর আসে কি করবে, সবাই মিলে তাড়তে শুরু করে ওই কুকুরটাকে। আবার ধর একটা সুন্দরী কুকুর চলে এলো, তখন সবাই মিলে আদর করে নিয়ে আসবে ওকে, যা যা চলে চলে। তো ওদের উপর ডিপেন্ড করছে, ওদের ওদের এলাকা, ওরা যেমন চাইবে সেইভাবে। সেই রকম একটা চুম্বকের, চুম্বকের একটা এলাকা জুড়ে ক্ষমতা বিস্তার থাকে। এমন তো না যে কোথাও একটা চুম্বক রাখা আছে মানে এই চুম্বকটার গোটা বিশ্ব জুড়ে ক্ষমতা আছে, তা তো না। একটা পার্টিকুলার এলাকা, ধরো এতটা এলাকা জুড়ে, এতটা এলাকা জুড়ে তার ক্ষমতাটা বজায় আছে, যে এই এলাকার মধ্যে অন্য কোনো চুম্বক আসলে তাকে সে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। যদি ভালো লাগে আকর্ষণ করবে, মানে কাছে ডেকে নেবে, আর যদি ভালো না লাগে তাহলে তাড়িয়ে দিবে এই অঞ্চল থেকে। তাহলে এই চুম্বকের এই অঞ্চলটাকে বলা হচ্ছে চুম্বক ক্ষেত্র। এবার প্রত্যেকটা জিনিসের একটা ভ্যালু আছে, এই অঞ্চলের মধ্যে চুম্বকের চৌম্বকত্বের মান কত, মানে কতটা স্ট্রং চুম্বক, চুম্বকটা কতটা স্ট্রং এই অঞ্চলে, সেটা বোঝানোর জন্য আমরা একটা টার্ম ব্যবহার করি, সেটাকে বলা হয় চুম্বক প্রাবল্য। এখানে যেটা লিখেছে, ঠিক আছে? তড়িৎ প্রাবল্য, চুম্বক প্রাবল্য, এগুলো হচ্ছে কি ওই ওই রকম ব্যাপার। তড়িৎ প্রাবল্যের কিছু না, একটা চার্জের জন্য, আর চুম্বক প্রাবল্য একটা চুম্বকের জন্য, একই জিনিস। কোন একটা অঞ্চলে চুম্বকটা বা ওই চার্জটার জন্য যে, মানে এখানে যে চার্জটা কতটা স্ট্রং, বা এখানে এই চুম্বকের মানে ফিল্ডটা কতটা স্ট্রং, এই যে ক্ষেত্রটা সেটা কতটা স্ট্রং, এটা বোঝার জন্য পাওয়ারফুল, ঠিক আছে? আমরা এই টার্মগুলো ব্যবহার করি। আমরা আবারও বলছি, এই জিনিসগুলো যখন আমরা কারেন্ট পড়বো তখন ইন ডিটেলসে শিখবো, এখন জাস্ট জেনে রাখো। তাহলে চুম্বক প্রাবল্যকে আমরা এইভাবে নর্মালি বোঝাই, ধরো এটা নর্থ মেরু, এটা চুম্বকের সাউথ মেরু। তাহলে চুম্বক প্রাবল্যের একটা ডিরেকশন আছে, কোন দিক থেকে কোন দিকে? নর্থ থেকে সাউথের দিকে সব সময়। চুম্বকের মেরুগুলো, এই যে চুম্বক প্রাবল্যের যে এইগুলো, সেগুলো কি হয়, নর্থ থেকে শুরু হয়, সাউথের দিকে গিয়ে শেষ হয়, ঠিক আছে? ম্যাগনেট চ্যাপ্টারে গিয়ে দেখবো ডিটেলসে, জাস্ট এখন জেনে রাখো। তাহলে দেখতে পাচ্ছি একটা ডিরেকশন আছে, একটা ডিরেকশন আছে। তারপর তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্যের ডিরেকশন কোন দিকে হয়? নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। কি বললাম? নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। তাহলে দেখো একটা ডিরেকশন আছে, এগুলো মান তো আছেই, তার সাথে একটা ডিরেকশন আছে। আমি আগেই বলেছি এই জিনিসগুলো 100% যতক্ষণ সিলেবাস কমপ্লিট না হবে, কম তোমার 100% ক্লিয়ার হবে না। অনেক কিছু মনে হবে যে আবছা আবছা বুঝছি, কারণ এই টার্মগুলো সম্পর্কে তুমি পরিচিত না। এই টার্মগুলো যখন তুমি ম্যাগনেট পড়বে, কারেন্ট পড়বে, তখন বুঝবে। এখন তুমি আমাকে বলো, আমি যদি তোমাকে এই চ্যাপ্টারে ম্যাগনেট, কারেন্ট সবকিছু পড়িয়ে দিই, নিতে পারবে? সম্ভব না। তাই এখন জাস্ট কিছু কিছু জিনিস একটু একটু আইডিয়া নিয়ে যাও, বাস জাস্ট বুঝে যাও। তাহলে দেখতে পাচ্ছ এদের একটা ডিরেকশন আছে নর্থ থেকে সাউথ, এর ডিরেকশন আছে নেগেটিভ টু পজিটিভ। এটা হচ্ছে তড়িৎ প্রাবল্য ডিরেকশন, এটা চৌম্বক প্রাবল্য। বেসিক্যালি এইটুকু বুঝতে পারছো তো, এইটুকু তো বুঝছো যে এদের ডিরেকশন আছে, ব্যাস। তাহলে ডিরেকশন আছে মানে কি? ভেক্টর রাশি। এতটুকু ক্লিয়ার? তাহলে স্কেলার আর ভেক্টর রাশি সবার ভালো করে ক্লিয়ার হয়েছে? স্কেলার রাশি আর ভেক্টর রাশি সবার ভালো করে ক্লিয়ার হয়েছে? কি ব্যাপার, সুন্দরী কুকুর বললাম বলে হাসছো নাকি? না, কুকুর সুন্দরী হতে পারে না? তোমরা যদি সুন্দরী হতে পারো, ছেলেরা যদি সুন্দর হতে পারে, তো কুকুর কেন হতে পারবে না? কুকুর কি দোষ করলো? ওরও তো ইচ্ছা আছে সুন্দর সুন্দরী হওয়ার, তাই না? ওকে, ক্লিয়ার সবাই? একবার তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, অনেক কিছু পড়াতে হবে, একটু ফাস্ট ফাস্ট বলো। সবাই বুঝছো? বুঝছো গো সবাই, বলো।
তাহলে তড়িৎ প্রাবল্য, চুম্বক প্রাবল্য কেন ভেক্টর বুঝতে পারলে? এদের ডিরেকশন আছে। চুম্বক প্রাবল্যের ডিরেকশন চুম্বকের নর্থ মেরু থেকে সাউথ মেরুর দিকে, তড়িৎ প্রাবল্যের ডিরেকশন নেগেটিভ টু পজিটিভের দিকে, ওকে, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। এবার তোমরা চার্জই ভালো করে বোঝো না, তো এগুলো কি ডিটেলসে বুঝবে? তাই এখন একটু নিজের কৌতূহলটাকে চেপে রাখো। আমার কাজ হচ্ছে তোমাদের যত রকম কৌতূহল আছে সবকিছু আমি ক্লিয়ার করবো, ভয় নেই। আমাকে পার্টিকুলার সেই চ্যাপ্টারটা আসতে দাও। এটা হচ্ছে জিস্ট চ্যাপ্টার। আমাদের উদ্দেশ্য এখানে চুম্বক ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র এগুলো কি জিনিস জানা নয়। আমাদের উদ্দেশ্য কোন রাশিগুলো স্কেলার, কোন রাশিগুলো ভেক্টর, তারপর হচ্ছে কার একক কি, কার মাত্রা কি, সেগুলো জানা। ওকে, চলো, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। চলো, তাহলে এটাও শিখলাম। এবার আমরা পরের জায়গায় যাই। এবার আমরা কিসে আসবো? এবার আমরা আসবো একক। একক কি জিনিস আর এককের প্রয়োজনীয়তাই বা কি? একক আসলে কি জিনিস? দেখো, একক খুব সুন্দর একটা জিনিস, যেটা না হলে আমাদের পৃথিবীতে আমরা আমাদের ভাব প্রকাশ করতেই পারতাম না। সাপোজ ধরো তুমি বিন্দাস ঘুমাচ্ছিলে, ঠিক আছে, বিন্দাস ঘুমাচ্ছ, রাত্রে পুরো রাত ধরে কে ড্রামা দেখেছো, তোমার ফেভারিট কে ড্রামা দেখলে, ঘুমিয়ে গেছো। সকালবেলা এসে তোমার মা তোমার একদম চুলের মুঠি ধরে টেনে তুললো যে ওঠ, পড়ে পড়ে ঘুমাচ্ছে, বাজার করে আনবে কে? তোমাকে ডাকলো, তুমি চোখ মুখ ই করে উঠলে, উঠে বাজার গেলে। বাজারে গিয়ে দোকানে তোমাকে মা বললো যে মাছ কিনা, ঠিক আছে, মাছ কিনা। এককের কনসেপ্ট পৃথিবীতে নেই এখন, এইটুকু ধরে নাও। ধরো একক কি জিনিস সেটা পৃথিবীতে কেউ জানেই না, ওকে, বোঝা গেল? সে অবস্থায় তুমি মাছ কিনতে গেছো, মাছের দোকানে গিয়ে বললে যে 100 মাছ দাও, দোকানদার কি বুঝবে? তুমি যদি ওকে না বলে দাও 100 কেজি, 100 গ্রাম, 100টা বা 100 মিলিগ্রাম, যদি তুমি সংখ্যাটা বলার সাথে তার পাশে যদি ওই এককটা না বলে দাও যে 100 কেজি দাও বা 100 গ্রাম দাও, তুমি বললে 100 মাছ দাও, তোমার মাও একক জানে না, তুমিও জানো না, দোকানদারও জানে না, এককের কনসেপ্টই নেই পৃথিবীতে। তাহলে কি হতো? তুমি, তোমার মা চাইছে 100 গ্রাম, ধরো ওই 100 গ্রাম যতটুকু মাছ হয় সেটা চাইছে, ঠিক আছে। তুমি দেখা যাচ্ছে 100টা ইলিশ মাছ তুলে নিয়ে চলে এলে, তোমার কাছে ক্রেডিট কার্ড ছিল 30-40 হাজার টাকা খরচ করে 100টা ইলিশ মাছ তুলে এলে। সকালে তো মা খেলে, তারপর ভাবো বাড়িতে আসার পর কি হবে, তোমাকে ঠেঙিয়ে একদম বাড়ি থেকে বের করে দেবে, তাই না? যে তোকে বললাম 100 মাছ আনতে, তুই 100টা মাছ নিয়ে উঠে এলি। তাহলে এককের প্রয়োজনীয়তা, দোকানে গিয়ে তুমি নিশ্চয়ই বলো না যে কাকু 20টা চাল দাও, বলো 20 চাল দাও, বলো না, বলো 20 কেজি চাল দাও, বা 10 কেজি চাল দাও, বা 15 কেজি চাল দাও। তাহলে দেখো, শুধু সংখ্যা দিয়ে আমরা বুঝতে পারি না। তাহলে কোনো জিনিসকে পরিমাপ করতে গেলে সংখ্যা তো লাগছে, মানে মান তো দরকার, তার সাথে আর একটা কি দরকার? মান দিকের কথা বলছি না, মানে আমি বলতে চাই একটা সংখ্যা তো লাগছে, সাথে আমাদেরকে একটা এককের কথা বলতে হচ্ছে, যে কতটুকু আমরা চাইছি সেই এককটা বোঝার জন্য। সেটার জন্যই কি বললাম, আমাদের এককের দরকার। সব ভালো করে পারবে অন্বেষা, ভয় নেই। তাহলে একক কি? একক হচ্ছে কোনো প্রাকৃতিক রাশিকে পরিমাপ করতে হলে ওই রাশির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরিমাপকে প্রমাণ হিসাবে ধরে নেওয়া হয়। এই নির্দিষ্ট প্রমাণ মানকে বলা হয় একক। কিচ্ছু বুঝলে না, তাই না? কিচ্ছু বুঝলে না, আমি প্রত্যেকটা টার্ম ধরে ধরে বোঝাবো, ভয় নেই। দেখো কি বললাম, কোনো প্রাকৃতিক রাশি, প্রাকৃতিক রাশি কারা? যাদেরকে আমরা পরিমাপ করতে পারি। তাহলে ওই কোনো প্রাকৃতিক রাশিকে যদি আমরা পরিমাপ করতে যাই, তাহলে ওই রাশিটির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত, তিনটে কথা আছে, নির্দিষ্ট, সুবিধাজনক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। একক কি জিনিস জানো? একক হচ্ছে, ধরো কি করা হয়েছে, এককের সৃষ্টি কিভাবে হলো? এই যে শুনেছো 1 গ্রাম, কে বলে দিয়েছিল যে 1 গ্রাম মানে এতটুকুই হবে, 1 কেজি মানে এতটুকুই হবে? দেখো, সায়েন্টিস্টরা মিলে যখন সেই সময় আসে, যখন এই পরিমাপ করতে শুরু করা হয়, সেই সময় যারা সায়েন্টিস্ট ছিল তারা কি করলো, একটা সুবিধাজনক একটা মানকে, যেটা সহজে সবাই মনে রাখতে পারবে, ধরো কি করলো, এই যে আগে মিটারটা বোঝায়, ঠিক আছে, 1 সেন্টিমিটার কিভাবে হলো? ধরো অনেক একটা বড় ডিস্টেন্স, ওরা ভাবলো যে আচ্ছা, এই যে এইটুকু ডিস্টেন্স, এই ডিস্টেন্স এটাকে আমরা বলবো 1 সেন্টিমিটার। কি করলো সায়েন্টিস্টরা, ভাবলো যে এই যে ছোট্ট ডিস্টেন্স, এটাকে আমরা বলবো 1 সেন্টিমিটার। ওকে, বোঝা গেল? বোঝা গেল? ওরা ধরে নিল যে এইটুকু জিনিস, দূরত্বটাকে আমরা, সেন্টিমিটার কি দূরত্বের একক, তাহলে ওরা বললো যে এই ছোট্ট ডিস্টেন্স, এই দূরত্ব, এটাকে আমরা বলবো 1 সেন্টিমিটার। তাহলে এটার ওরা নাম দিল 1 সেন্টিমিটার। এবার কি হলো, ধরো এবার তোমাকে এই বড় রেখাটা মাপতে হবে, যেটা কত সেন্টিমিটার। এবার কি করবে? কিছুই না, তাহলে এটা হয়ে গেল তোমার একক। এটা একক মানে একটা সুবিধাজনক মান, একটা দূরত্ব, ওরা ধরে নিল যে এটাকে হচ্ছে 1 সেন্টিমিটার। এবার কি করলো, দেখলো যে এটার তুলনায় কতবার লাগছে, একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, ছবার। তার মানে স্যার এই যে বড় রেখাটার দৈর্ঘ্য হয়ে গেল 6 সেন্টিমিটার।
তাহলে সুবিধাটা বুঝতে পারছো? তাহলে প্রথমে কি করা হলো, যে কোনো এককে একটা নির্দিষ্ট সুবিধাজনক মানকে ধরে নেওয়া হলো। যেমন আমরা ধরে নিয়েছি কত একক হিসেবে 1 সেন্টিমিটার, 1 মিটার। দূরত্বের একক হিসেবে কাকে ধরে নিয়েছি? 1 সেন্টিমিটার, সেন্টিমিটার, মিটার। মানে একটা নির্দিষ্ট দূরত্ব, সেটাকে আমরা ধরে নিয়েছি এটা হচ্ছে 1 সেন্টিমিটার বা 1 মিটার। তার রেসপেক্টে আমরা যে কোনো জিনিসের এবার দূরত্ব পরিমাপ করতে পারবো। বোঝা গেল? যদি এই এককের 20 গুণ হয়, ধরো এই এককের কোন একটা দূরত্ব এই যে 1 সেন্টিমিটার এককের 20 গুণ, তার মানে ওর দৈর্ঘ্য কত? 20 সেন্টিমিটার। ধরো আমি বললাম যে এই ডিস্টেন্সটাকে ধরে নিল 1 মিটার, এই ডিস্টেন্সটাকে ওরা একটা সুবিধাজনক একটা কোনো জিনিসের মানকে ধরে নিল 1 মিটার। এবার এর তুলনায় দেখা গেল এই রেখাটা হচ্ছে 3 গুণ হচ্ছে, এর তুলনায় এই রেখাটা হচ্ছে 3 গুণ, একবার, দুবার, তিনবার, হচ্ছে 3 গুণ, তার মানে এর দৈর্ঘ্য কত? 3 মিটার। বোঝাতে পেরেছি? এই মিটার এককটা বা সেন্টিমিটার এককটা আসলে কিভাবে এলো, কি বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? তাহলে একক হচ্ছে একটা সুবিধাজনক মান, যেটাকে ধরে নেওয়া হয়েছে, মানুষ ধরে নিয়েছে যে এই দূরত্বটা হচ্ছে 1 মিটার, এতটা ভর হচ্ছে 1 গ্রাম, এতটা আয়তন হচ্ছে 1 সেমি কিউব, এতটা ঘনত্ব হচ্ছে 1 কেজি/মিটার কিউব। যতগুলো একক আছে পৃথিবীতে, ধরো এতটা কারেন্টকে বলা হলো 1 অ্যাম্পিয়ার, এতটা চার্জকে বলা হলো 1 কুলম্ব, কিছু একটা পরিমাণ চার্জ। তাহলে ওই রকম একটা পার্টিকুলার জিনিস যার একটা সুবিধাজনক মান আছে, যেটা সবাই সহজে বুঝতে পারবে, মনে রাখতে পারবে, সেরকম একটা সুবিধাজনক মানকে ধরে নেওয়া হলো কি হিসাবে? একক। সব থেকে ছোট্ট অংশ হিসাবে বলতে পারো একক। ঠিক আছে? তার রেসপেক্টে অন্য কোনো জিনিস কত গুণ বেশি বা কত গুণ কম, সেটা দিয়ে আমরা কি করব? সেটা দিয়ে আমরা কোনো একটা জিনিসকে পরিমাপ করব। ধরো 1 সেন্টিমিটার না ধরে যদি এটাকে ধরতো 0.004 সেন্টিমিটার হচ্ছে তোমার একক, সাপোজ। তাহলে ভাবো, তাহলে ওর তুলনায় দ্বিগুণ দূরত্ব হতো 0.008, তাহলে পরিমাপ করতে অনেক ঝামেলা আসতো না? কেমন দশমিক ফসমিক চলে আসছে। ওর জন্য একটা সুবিধাজনক মান 1 সেন্টিমিটার, 1 মিটার, 1 অ্যাম্পিয়ার, এরকম একটা সুবিধাজনক মানকে ধরে নেওয়া হয়েছে। এতটুকু ক্লিয়ার? এতটুকু বুঝেছো? বেসিক জায়গাটুকু বুঝেছো একক কি জিনিস? তাহলে যে কোনো, আচ্ছা এবার আরো কয়েকটা পয়েন্ট আছে, ওগুলো বলে নি। এবার এটা তো বুঝলে যে একটা সুবিধাজনক আর একটা নির্দিষ্ট। প্রথম কথা হচ্ছে নির্দিষ্ট, সুবিধাজনক এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। দেখো, ভারতেও 1 মিটার মানে যা, আমেরিকাতেও 1 মিটার মানে ততটাই দূরত্ব, ভারতেও 1 কেজি মানে যতটা ভর, আমেরিকাতেও 1 কেজি মানে ততটাই ভর। এমন কোনোদিনই হতে পারে না যে ভারতের 1 কেজি পৃথিবীর অন্য কোনো গ্রহে গিয়ে, সরি, পৃথিবীর অন্য গ্রহ বলছি, পৃথিবীর অন্য কোনো দেশে গিয়ে সেটা 2 কেজি হয়ে গেল, কোনোদিনই সম্ভব না। তাহলে একক কি হবে? আন্তর্জাতিক। আন্তর্জাতিক মানে পৃথিবীর সব দেশ সেটাকে মেনে নিয়েছে যে হ্যাঁ এতটুকু পরিমাণ মানে 1 কেজি। তাহলে কি হতো, ধরো তুমি চালের ব্যবসা করো, ঠিক আছে, তুমি বিশাল বড় ব্যবসায়ী, বা ধরো তুমি হলুদের ব্যবসা করো, কিছু একটা ভালো জিনিসের ব্যবসা করো। তো বলে স্যার পৃথিবীতে এত ভালো ভালো জিনিস থাকতে আপনি আমাদেরকে চালের ব্যবসায়ী, হলুদের ব্যবসায়ী করে দিচ্ছেন। আচ্ছা ধরে নাও তোমরা কিসের ব্যবসায়ী বলবো, আহ আচ্ছা চালেরই ব্যবসায়ী থাকে, নতুন কিছু মনে আসছে না, চালের ব্যবসায়ী। এবার তুমি ভারত থেকে 100 কেজি চাল নিয়ে আমেরিকায় গিয়েছো। এবার ধরো ভারতের 100 কেজি আলাদা, আমেরিকার 100 কেজি আলাদা। এবার তুমি নোটিশে লিখে দিলে যে তোমার যে খাতা সেখানে যে আমি 100 কেজি চাল পাঠালাম, সেই রেসপেক্টে টাকা দাও। এবার ওদের ধরো পরিমাপ করতে দেখা গেল ওদের আলাদা 1 কেজি মানে ওদের আলাদা, ওরা পরিমাপ করতে গিয়ে দেখা যাচ্ছে হচ্ছে 50 কেজি। ওরা তখন তোমার নামে কেস ঠুকে দিল, মিথ্যাবাদী, আমার কাছে মিথ্যা বলে জিনিসপত্র বিক্রি করেছে। তাহলে প্রবলেম কোথায় হয়তো বুঝতে পারছো? ওর জন্য যেটা একক ধরা হয়েছে এটা পৃথিবীর সবাই মেনে নিয়েছে, প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা মানুষ, যে 1 কেজি মানে এতটুকু, যাতে করে এই প্রবলেম গুলো তৈরি না হয়। ক্লিয়ার? একক কি জিনিস? তাহলে একক হচ্ছে কোনো ভৌত রাশির একটা সুবিধাজনক মান, সে যে রাশিরই হোক, সেই মানটা কি হবে? আন্তর্জাতিকভাবে স্বীকৃত, সবাই সেটা মেনে নেবে। ওকে? প্রমাণ হিসাবে ধরা হয়েছে। প্রমাণ মানে বলেই দিয়েছে যে এই ডিস্টেন্সটা হচ্ছে 1 মিটার, এটা প্রমাণ, এটার কখনোই পরিবর্তন হবে না। 1 মিটার মানে এটাই 1 মিটার, 1 কেজি মানে এতটুকু 1 কেজি, প্রমাণ এটা মান। ঠিক আছে? ওর রেসপেক্টে আমরা বাকি জিনিসকে দেখবো, তার জন্য প্রমাণ। প্রমাণ কি? প্রমাণ মানে হচ্ছে যে জিনিসটা রেসপেক্টে আমরা অন্য জিনিসকে পরিমাপ করি, তাই না, সেটাকে প্রমাণ বলি। ওকে চলো, ক্লিয়ার হয়েছে? তাহলে আশা করি বুঝেছো। তাহলে আমরা দেখলাম যে যে কোনো একটা ভৌত রাশিকে বোঝানোর জন্য শুধুমাত্র শুধুমাত্র সংখ্যা দিয়ে কাজ হয় না, দুটো জিনিস দরকার। তাহলে আমরা এটা লিখতে পারি যে কোনো একটা ভৌত রাশি, যে কোনো একটা ভৌত রাশি মানে যাকে আমরা পরিমাপ করতে পারি, মানেই হচ্ছে তার দুটো জিনিস তার মধ্যে থাকবে। একটা হচ্ছে সংখ্যামান, একটা হচ্ছে সংখ্যামান, আর তার সাথে থাকবে একটা একক। একটা একক, যেমন ধরো আমরা বোঝাচ্ছি 60 কেজি, 60 কেজি। এই 60টা হচ্ছে সংখ্যামান, আর কেজিটা হচ্ছে ওই রাশিটার একক, ভরের একক কেজি। তাই ভরের কি, ভরকে বোঝানোর জন্য কিভাবে আমরা লিখলাম 60 কেজি। দেখো এটা হচ্ছে সংখ্যামান আর এটা হচ্ছে একক। তাহলে যে কোনো একটা ভৌত রাশি হচ্ছে
কিছু একটা সংখ্যামান আর তার এককের গুণফল। তাহলে এককটা হচ্ছে যা তার 60 গুণ, এককের 60 গুণ হচ্ছে 60 কেজি। 70 কেজি মানে কি, এককের 70 গুণ, একক যতটুকু বোঝাচ্ছে তার 70 গুণ। ধরো কোনো জিনিস 10 মিটার বোঝাচ্ছে, তার মানে কি আমাদের কাছে একককে 1 মিটার তার 10 গুণ। এইভাবে ক্লিয়ার হয়েছে? তাহলে একক আশা করি বুঝতে পেরেছো। তাহলে যে কোনো একটা এক ভৌত রাশির দুটো অংশ থাকে, একটা হচ্ছে সংখ্যামান আর একটা হচ্ছে একক। ক্লিয়ার? এতটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে? তারপর ধরো 10 মিটার, 10 মিটার তার মানে কি, এই দেখো 10 হচ্ছে সংখ্যামান, 10 হচ্ছে সংখ্যামান আর মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক। ক্লিয়ার? বুঝেছো? বলো গো বলো, তাড়াতাড়ি বলো একদম। আচ্ছা বলো, সবকিছু ক্লিয়ার হচ্ছে? একবার এটা আমাকে বলো, সবকিছু ক্লিয়ার হচ্ছে না উপর দিয়ে যাচ্ছে? সব আস্তে আস্তে মনে হচ্ছে যে স্যার হ্যাঁ জিনিসগুলো আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, এগুলো ধারণা ছিল না, এখন মনে হচ্ছে একটু একটু বুঝতে পারছি যে কেন কি দরকার হলো, কিভাবে কি এলো, সব জিনিসগুলো একটু একটু ফিল হচ্ছে? তাড়াতাড়ি বলো, একবার তাড়াতাড়ি বলো। ভালো লাগছে? আস্তে আস্তে মনে হচ্ছে যে ভালো লাগছে। আজ তো ফার্স্ট ক্লাস, ঠিক আছে, এখন তো জাস্ট স্টার্টিং হলো। আস্তে আস্তে এগুলো তো বেসিক জিনিস, আস্তে আস্তে এত সুন্দর সুন্দর জিনিস শিখবে। ইভেন এই চ্যাপ্টারেও যখন আমি তোমাদেরকে মাত্রা বের করা শেখাবো না, এত মজা লাগবে যে আচ্ছা স্যার এত সহজে মাত্রা বের করা যায়, এরকম একটা ফিলিং আসবে। একক বের করা শেখাবো মনে হবে এত সহজে বের করা যায়। সেই জিনিসগুলোই, ওই মজাটা আমি তোমাদেরকে দিতে চাই। তাহলে একক বুঝলে? আচ্ছা, একক দুই ধরনের হয়। কি বললাম? একক যেভাবে রাশি দুই ধরনের হয়েছিল, স্কেলার ভেক্টর, এককেরও এরকম দুটো ভাগ আছে। একটা হচ্ছে প্রাথমিক একক আর একটাকে বলা হচ্ছে লব্ধ একক। প্রাথমিক একক আর একটাকে বলা হচ্ছে লব্ধ একক। মন দিয়ে শুনবে কি বললাম। একক দুই ধরনের হয়, একটা হচ্ছে প্রাথমিক একক আর একটা হচ্ছে লব্ধ একক। ঠিক আছে? একটা প্রাথমিক একক, একটা লব্ধ একক। তাহলে প্রাথমিক একক আর লব্ধ একক কি জিনিস স্যার? দেখো, প্রাথমিক একক যেসব ভৌত রাশির এককগুলি পরস্পরের উপর নির্ভরশীল নয় এবং তাদের সাহায্যে অন্যান্য রাশির একক গঠন করা যায়। একটা ছোট্ট কথা বলি, পৃথিবীতে মোট 7টা প্রাথমিক একক আছে। দেখো কত তোমাদের সুবিধা করে দিচ্ছে, দেখো। তাহলে তোমার পরীক্ষায় যদি পড়ে নিচের কোনটি লব্ধ একক না মৌলিক একক, নিচের কোন একক, প্রাথমিক এককের আর একটা নাম হচ্ছে মৌলিক একক, ঠিক আছে? ধরো তোমার পরীক্ষায় পড়লো নিচের কোনটি মৌলিক একক বা প্রাথমিক একক, এই লব্ধ একক, তাহলে তুমি যদি ওই 7টা প্রাথমিক এককের নাম মনে রেখে দাও, বাকি পৃথিবীতে যা একক পাবে সব হচ্ছে লব্ধ একক। কি বললাম? বাকি পৃথিবীতে যা একক পাবে সব লব্ধ একক। 7টা বাদে যত একক আছে সব লব্ধ একক। এই টার্মটা মাথার মধ্যে ঢুকে নাও পরীক্ষার জন্য। এবার আমরা ফিলটা একটু বুঝি, জিনিসটা কি। দেখো, প্রাথমিক একক মানে যে এককগুলো সম্পূর্ণ একে অপরের থেকে আলাদা, মানে কেউ কারো উপর নির্ভর করে না। লব্ধ একক কোনগুলো? এই যে প্রাথমিক বললাম 7টা একক আছে, এই 7টা এককের সাহায্যে পৃথিবীর বাকি যত একক আছে, পৃথিবীর তুমি যে কোনো একক নাও, সে এককগুলোকে যদি ভাঙতে শুরু করো, তাহলে দেখবে এই 7টা এককের মধ্যে যে কোনো দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা একক দ্বারা ওই রাশিটা তৈরি। আবার বলছি, পৃথিবীতে মোট 7টা মৌলিক একক বা প্রাথমিক একক আছে। এই 7টা মৌলিক একক বা প্রাথমিক এককের সাহায্যে পৃথিবীর বাকি যত লব্ধ একক আছে সব তৈরি। অনেকটা ব্যাপারটা এরকম যে ইংলিশে ধরো 26টা লেটার আছে, এই লেটার আছে ABCDEFGH করে 26টা লেটার। পৃথিবীর যত ইংলিশের ওয়ার্ড আছে এই 26টার বাইরে কি অন্য কোনো লেটার দিয়ে তৈরি? পৃথিবীতে যত ইংলিশের ওয়ার্ড আছে সব এর মধ্যে। তাহলে এই যে লেটার গুলোকে ভাবতে পারো প্রাথমিক এককের মতো, আর ওয়ার্ড গুলো হচ্ছে লব্ধ এককের মতো, মানে ওই লেটার গুলো দিয়ে ওয়ার্ডটা তৈরি হয়েছে। সেম ভাবে এই 7টা প্রাথমিক এককের হেল্প নিয়ে কি তৈরি হয়েছে? লব্ধ একক। যেভাবে তোমাদের এই 9টা নাম্বার 1 2 3 4 5 6 7 8 9, পৃথিবীর যে কোনো ফোন নাম্বার যদি দেখো এই 9টার মধ্যে কোনো থাকবে, কোনোটা ডবল থাকবে, কোনোটা 3 বার থাকবে, 4 বার থাকবে, 1 বার থাকবে। যাই হোক, এই 9টার কম্বিনেশন নিয়ে পৃথিবীর সব মোবাইল নাম্বার তৈরি। সেম ভাবে এই যে 7টা একক মৌলিক একক, সেই 7টা এককের সাহায্যে যে কোনো লব্ধ একক তৈরি। তাহলে লব্ধ একককে যদি ভাঙতে শুরু করো, মানে ভাঙতে 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 আসতে কি দেখবে, অ্যাট দ্য এন্ড ওর মধ্যে এই 7টা এককের মধ্যে যে কোনো দুটো, তিনটে, চারটে আছে। বোঝা গেল? এই 7টা দিয়েই তৈরি পৃথিবীর সব একক। তাহলে এই 7টা এককের নাম যদি তুমি মনে রেখে দাও, তাহলে যে কোনো লব্ধ এককের মান বের করতে পারবে। তাহলে প্রাথমিক একক কি বললাম? যে সমস্ত ভৌত রাশির এককগুলো পরস্পরের উপর নির্ভরশীল নয় এবং যাদের সাহায্যে অন্যান্য রাশির একক গঠন করা যায়। যেমন আমাদের মূল 3টে প্রাথমিক এককের নাম হচ্ছে দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক।
এর ছাড়াও আরো 4টে আছে, সেগুলো আমরা একটু পরে শিখবো, ঠিক আছে? এখন এই 3টে জানো কি? দৈর্ঘ্যের একক, ভরের একক আর সময়ের একক হচ্ছে কি ধরনের একক? প্রাথমিক একক। বোঝা গেছে? দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক হচ্ছে প্রাথমিক একক। এতটুকু মাথায় ঢুকেছে কিনা বলো? এতটুকু মাথায় ঢুকেছে কিনা বলো? তুমি আমাকে বলো, এই যে দৈর্ঘ্যের একক মিটার, এটা ইন্ডিভিজুয়াল, আলাদা। মিটার কি অন্য কারোর উপর নির্ভর করে? দৈর্ঘ্যের একক কি সময়ের এককের উপর নির্ভর করে? ভরের এককের উপর নির্ভর করে? অবভিয়াসলি করে না। ভরের একক কেজি, ও কি অন্য কারো এককের উপর নির্ভর করে? তুমি বলবে না স্যার করে না। সময়ের একক অন্য কারো এককের উপর নির্ভর করে? তুমি বলবে না স্যার করে না। কিন্তু লব্ধ একক কারা? যারা এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত, তাদেরকে আমরা বলবো লব্ধ একক। তাহলে যে সমস্ত এককগুলো, এই যে 7টা মৌলিক একক, তার মধ্যে একটা বা দুটো বা 3টে একক নিয়ে একটা অন্য একক গঠন হলো, সেটাকে আমরা বলবো লব্ধ একক। বোঝাচ্ছি, দেখো একদম জলের মতো ক্লিয়ার করে বোঝাচ্ছি মৌলিক একক আর লব্ধ একক কি জিনিস। এখন আমি তো 3টে শিখেছি, দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক, ব্যাস। এই 3টে দিয়ে এখন কাজ চলে যাবে, বাকি 4টে একটু পর শিখছি। দেখো যেমন ধরো বেগ, বেগ, তাহলে তোমরা বলো তো যে বেগ মৌলিক না লব্ধ? আচ্ছা বেগের একক কি আগে সেটা দেখি। আচ্ছা একক কি করে বের করব? যে কোনো রাশির একক বের করার জন্য তার সম্পর্কে আমাকে জানতে হবে। দেখো সব শিখে নেবে, ভয় নেই। বেগ মানে কি? বেগকে কিভাবে ডিফাইন করা হয় জানো? বেগ মানে হচ্ছে একটা বস্তুর সরণ কতটা হলো তাকে বস্তুর সময় দিয়ে ভাগ করা। কি বললাম? সরণ কতটা হলো সেটা ওই সরণটা হতে কতটা সময় লেগেছে সেই সময় দিয়ে ভাগ করা। ধরো একটা বস্তুর সময় 10 সেকেন্ডে 20 মিটার সরণ হয়েছে, 20 মিটার সরণ, তাহলে 1 সেকেন্ডে কত হবে? 20/10। তাহলে বস্তুর বেগ কত? 2 মিটার/সেকেন্ড। এইভাবে, ঠিক আছে? তাহলে সিম্পল ভাবে 1 সেকেন্ডে বস্তুর সরণ কতটা হয়েছে সেটা হচ্ছে কি? বেগ। তাহলে বেগ মানে কি? সরণ বাই সময়। ওকে, এতটুকু জানো? তোমাদের কাজ হচ্ছে শুধু এই যে টার্মগুলো আমি লিখবো এগুলো মনে রাখা, ঠিক আছে? আমি সব লিখে দেবো পরে, এখন ভয় পাওয়ার কিছু নেই, সব লিখে দিচ্ছি। জাস্ট এগুলো যদি তুমি মনে রাখে দিতে পারো, খুব সহজ মনে রাখা, 2-3 বার প্র্যাকটিস করলে হয়ে যাবে। তাহলে যে কোনো রাশির একক, যে কোনো রাশির মাত্রা তোমাকে কিচ্ছু মুখস্থ করতে হবে না, সব তুমি কয়েক সেকেন্ডের মধ্যে বের করে দেবে, ঠিক আছে? জাস্ট বোঝো। তাহলে দেখতে পাচ্ছ বেগ রাশিটা, দেখো সরণ আর সময় এই দুটো রাশির ভাগফলের ফলে তৈরি একটা রাশি। তার মানে বেগের একক কি হবে? সরণের যা একক হবে তার এককে সময়ের একক দিয়ে ভাগ করলে আমরা বেগের একক পাবো। তো সরণ হচ্ছে দৈর্ঘ্য, সরণ কি? সরণ একটা দূরত্ব, একটু আগে শিখলে। সরণ একটা দূরত্ব, তো দূরত্বের একক কি হয়? মিটার। দূরত্বের একক কি হয়? মিটার। আর সময়ের একক কি হয়? সেকেন্ড। এগুলো তো জানোই, এগুলো তো বেসিক জিনিস, তাই না? এগুলো আমি ধরে নিচ্ছি জানো। তাহলে সরণ একটা দূরত্ব, তার একক কি হয়? মিটার। সময়ের একক সেকেন্ড। তাহলে বেগের একক কি হবে? বেগের একক হবে মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এই যে বেগের একক, সরণের একককে সময়ের একক দিয়ে ভাগ করলে আমরা কার একক পাই? বেগ। তাহলে বেগ লব্ধ একক না মৌলিক একক? বেগের একক। এই যে মিটার পার সেকেন্ড পেলাম, অবভিয়াসলি এটা লব্ধ একক। দেখতেই পাচ্ছ দুটো মৌলিক এককের ভাগফলের ফলে আমরা বেগের একক পাচ্ছি। দেখো সরণ একটা দৈর্ঘ্য, তার মানে এটা মৌলিক একক। সময় মৌলিক একক। আমরা শিখলাম দৈর্ঘ্যের যত একক আছে, মিটার, সেন্টিমিটার। দেখো দৈর্ঘ্যের একক মানে শুধু মিটার লব্ধ একক তা না, দৈর্ঘ্যের পৃথিবীতে যত একক আছে, সে মিটার হোক, সেন্টিমিটার হোক, মিলিমিটার হোক, যাই হোক, রাশি হচ্ছে 7টা, মৌলিক রাশি 7টা। এবার ওই মৌলিক রাশির যত একক আছে, দৈর্ঘ্যের যত রকম একক হতে পারে, অ্যাংস্ট্রম, ন্যানোমিটার, ফেমটোমিটার, যা যা শুনবে, দৈর্ঘ্যের একক মানেই সে কি ধরনের একক? প্রাথমিক একক। বোঝা গেল? তাহলে এই যে মিটার পার সেকেন্ড বেগের একক, এটা কি ধরনের একক? লব্ধ একক। বোঝা গেল? আচ্ছা তারপর আর একটা ভালো এক্সাম্পল নিই, বল। আচ্ছা বল মানে কি হয়? বল মানে হয় বস্তুর ভরকে বস্তুর ত্বরণ দিয়ে গুণ করলে আমরা কি পাই? বস্তুর উপর কতটা বল প্রয়োগ হচ্ছে। ধরো একটা বস্তু আছে, সে বস্তুটার উপর কতটা বল প্রয়োগ হচ্ছে সেটা আমরা কি করে বার করতে পারবো? বস্তুটার ভর কত আর এই বল প্রয়োগের জন্য বস্তুর মধ্যে কতটা ত্বরণ সৃষ্টি হয়েছে। এখন ত্বরণ কি জিনিস বেশি ডিটেলসে জানো না, জানার দরকার নেই, এখন জাস্ট এটুকু বোঝো যে ভরকে বস্তুর ত্বরণ দিয়ে গুণ করলে বস্তুর বল পাওয়া যায়। ওকে, বস্তুর উপর কতটা বল প্রয়োগ করলে। তাহলে দেখতে পাচ্ছ বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। ওকে, বল মানে ভর ইন্টু ত্বরণ। দেখবে এই যে বলের একক, এটা বুঝতে পারছো লব্ধ একক হবে, কারণ ভরের এককের আর ত্বরণের এককের উপর নির্ভর করছে। আবার ত্বরণ নিজে লব্ধ একক, ভালো করে বুঝে এই জায়গাটা একটু মন দিয়ে বুঝবে, ঠিক আছে? তার মানে বল হচ্ছে ভর ইন্টু ত্বরণ। আবার ত্বরণকে আমরা ভাঙলে কি পাই? একটু আগে শিখেছি। তাহলে ভর তো মৌলিক থেকে গেল, আমি আগে লিখি তারপর বুঝতে পারবে যে কি করছি। ত্বরণকে আমরা ভাঙলে পাই বেগ বাই সময়, ঠিক আছে? কোন বস্তুর বেগকে সময় দিয়ে ভাগ করলে বস্তুর ত্বরণ পাওয়া যায়। তাহলে ত্বরণকে ভাঙলে এখানে কি পেলাম? বেগ বাই সময়। আবার বেগ মানে আমরা একটু আগে শিখলাম না, সরণ বাই সময়। তাহলে বেগকে ভাঙলে আবার কি পাই? সরণ বাই সময়। তাহলে দাঁড়াও,
দেখাচ্ছি। ভাঙা মানে এই যে বললাম না, যদি ভাঙতে শুরু করো যে কোনো লব্ধ একককে, তাহলে ভাঙতে ভাঙতে শেষে গিয়ে দেখবে সবগুলো মৌলিক একক, তাই না? তাহলে দেখো দেখাচ্ছি, বেগ মানে কি দেখলাম আমরা, সরণ মানে দৈর্ঘ্য বাই সময়। আর নিচে দেখো, আচ্ছা এই বেগটার জন্য এখানে লিখলাম সরণ বাই সময়, আর নিচে তো একটা সময় আছে, ভাগের নিচে তো সময় আছে, তাই না? এই সময়টা থাকলো। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, তোমাদের ম্যাথটা একটু টেস্ট করি, এগুলো তো জানো তাই না? ধরো এ বাই বি ডিভাইডেড বাই সি আছে, তো আমরা এই জিনিসটাকে এ বাই বিসি লিখতে পারি, এই জিনিসটাকে এ বাই বিসি লিখতে পারি, তো সবাই বলবে হ্যাঁ স্যার। দেখো এ বাই বি এটা ধরো লবে আছে, আর সি নিচে হরে আছে, লব হর তো বোঝো, এটা হচ্ছে মেন ভাগ, তার উপরে আছে এ বাই বি একটা ভগ্নাংশ, নিচে আছে সি। তাহলে এটা যেহেতু ভাগের নিচে আছে, তাই এটাকে আমরা নিচে নিয়ে চলে আসতে পারি একবার লেখার জন্য, তাই এটাকে আমরা এ বাই বিসি লিখতে পারি। তাহলে সেম ভাবে এই সময়টা দেখো ভাগের নিচে আছে, তাহলে এই সময়টা নিচে চলে আসবে। তাহলে দুটো সময় যদি গুণ হয় তাহলে কি হয়, সময়ের স্কোয়ার হয়। পরপর দুটো সময় যদি গুণ হয় তাহলে সময় ইন্টু সময় মানে সময়ের স্কোয়ার। তার মানে এটাকে আমরা লিখতে পারি ভর ইন্টু, উপরে তো সরণ থাকলোই, সময়টা নিচে চলে এলো, দিয়ে হয়ে গেল সময়ের স্কোয়ার। তাহলে দেখো আমরা যদি বলের একককে ভাঙতে শুরু করি, ভাঙতে ভাঙতে আমরা যে এককগুলো পেলাম কি কি গো, ভর মৌলিক একক, সরণ দৈর্ঘ্যের একক মানে সরণ কি একটা দৈর্ঘ্য, তার মানে মৌলিক, সময় মৌলিক। তাহলে দেখতেই পাচ্ছ এইভাবে তুমি যে কোনো রাশিকে যদি যতবার ভাঙবে, পরপর পরপর ভাঙতে শুরু করো, তাহলে যে যে এককগুলো পাবে সব দেখবে মৌলিক একক। মূল উদ্দেশ্য আমার এখানে এই ভাঙলাম কি করে এটা না, মূল উদ্দেশ্য এটা বোঝানো যে যে কোনো মৌলিক ভৌত সরি লব্ধ একক কতগুলো মৌলিক এককের সাহায্যে গঠিত। এখানে যেমন দেখো ভর সরণ আর সময় নিয়ে তৈরি। ক্লিয়ার? না বোঝার কিছুই নেই। ত্বরণকে ভাঙলে পাওয়া যায় বেগ বাই সরণ, ত্বরণ মানে হয় বেগ বাই সরণ, বেগ বাই সরণ, আবার বেগকে ভাঙলে পাওয়া যায় সরণ বাই সময়। কেন, সময় এখানে চলে এসছে, তাই সময় তো মৌলিক, তাই আর ভাঙা যাবে না, মৌলিক মানে তাকে আর ভাঙা যাবে না, মৌলিক কথাটার অর্থই তো তাই, তাকে আর ভাঙা যায় না। যেমন এখানে ভর আমরা আর ভাঙতে পারলাম কেন, কারণ ভর মৌলিক রাশি, তাই একে আর ভাঙতে পারলাম না। এখানে ভর ভর থেকেই গেল, কিন্তু বেগ যেহেতু লব্ধ, তাই বেগকে আবার ভাঙলাম। এর মধ্যে আবার প্রথম ত্বরণ লব্ধ ছিল, ত্বরণকে ভাঙলাম, বেগ লব্ধ ছিল, বেগকে ভাঙলাম। এইভাবে ভাঙতে ভাঙতে আমরা দেখলাম যে বলের যে একক সেটা হচ্ছে ভর ইন্টু সরণ বাই সময়ের স্কোয়ার। তার মানে সব মৌলিক একক দিয়ে তৈরি। এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে না, কারো ডাউট আছে বলো? এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে না, কারোর ডাউট আছে বলো? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? তাহলে বল মানে বুঝলে যে বল একটা লব্ধ একক। এতটুকু ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে পৃথিবীতে যে কোনো একককে আমরা এই 7টা মৌলিক এককের সাহায্যে তৈরি করতে পারি। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এবার একক তো হলো, এবার বিভিন্ন ধরনের এককের পদ্ধতি। তাহলে একক আছে, কিন্তু আলাদা আলাদা দেশে আলাদা আলাদা পদ্ধতিতে এককগুলো গ্রহণ করা হয়েছে। কি বললাম, একক তো আছে, একক আছে, এবার আলাদা আলাদা পৃথিবীতে মানে পৃথিবীর আলাদা আলাদা দেশে কি করা হয়েছে, আলাদা আলাদা পদ্ধতি। কতগুলো পদ্ধতি, পদ্ধতিগুলো কিভাবে এলো বোঝাচ্ছি, ভয়ের কিছু নেই। দেখো আমাদের মূল 3টে মৌলিক একক কি ছিল, দৈর্ঘ্যের একক, ভরের একক, সময়ের একক। কি বললাম, আমাদের মূল 3টে ভৌত রাশি কি কি ছিল, বা প্রাথমিক মৌলিক একক কি কি ছিল, বা মৌলিক রাশি কি কি ছিল? তুমি বলবে স্যার একটা ছিল দৈর্ঘ্য, একটা ছিল ভর, আর একটা ছিল স্যার সময়। এই 3টে ছিল আমাদের স্যার মেন প্রাথমিক একক। এই 3টে এককের সাহায্যে আমরা বিভিন্ন ধরনের একক পদ্ধতি তৈরি করেছি। একক পদ্ধতি আর কিছুই না, যেমন ধরো আমরা যেমন 1 2 কে 1 2 যে গোনার সিস্টেমটাকে কিভাবে গুনি, 1 2 3 এইভাবে গুনি। কিন্তু যারা ইংরেজি পড়ে তারা কি করে গুনে, 1 2 3, জিনিসটাকে আলাদা? একদমই না, একই জিনিস। আমাদের গোনার পদ্ধতিটা আলাদা, ওদের গোনার পদ্ধতি আলাদা, ব্যাস এইটুকুই। বোঝা গেছে? তাহলে এরকম একক পদ্ধতি হচ্ছে সেম জিনিস, কিন্তু আলাদা আলাদা পদ্ধতিতে আমরা জিনিসটাকে পরিমাপ করছি। বোঝাচ্ছি, ভয়ের কিছু নেই। দেখো মন দিয়ে শোনো, সব বুঝতে পারবে। ওকে, দেখো যেমন দৈর্ঘ্য, দৈর্ঘ্যের একক একটা দেশ ধরো আছে, সে কি করলো, সে বললো যে দৈর্ঘ্যের এককটাকে আমরা সেন্টিমিটার নিলাম, মানে দৈর্ঘ্যের একককে আমরা কি নিব, সেন্টিমিটারকে আমরা একক হিসাবে নিলাম, ঠিক আছে, কাকে, সেন্টিমিটার। ভরের একক একক নিলাম গ্রাম, আর সময়ের একক নিলাম আমরা সেকেন্ড। সময়কে আমরা কোন এককে মাপবো, সেকেন্ড। তাহলে এই দেশের একটা, দেখো দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম, আর সময়ের একক সেকেন্ড, এই 3টে নিয়ে একটা একক পদ্ধতির নাম নেওয়া হলো। সেই পদ্ধতির নাম কিভাবে এলো, এই দৈর্ঘ্যের এককের ফার্স্ট লেটার, ভরের এককের ফার্স্ট লেটার, সময়ের এককের ফার্স্ট লেটার, তাহলে সি জি এস। তাহলে এই পদ্ধতিটার নাম কি হয়ে গেল, সিজিএস পদ্ধতি। তাহলে সিজিএস পদ্ধতি কি পদ্ধতি, সিজিএস পদ্ধতি হচ্ছে
একটা একক পরিমাপের মানে পরিমাপের একটা পদ্ধতি, যেখানে দৈর্ঘ্যের এককে সেন্টিমিটারে, ভরের এককে গ্রামে, আর সময়ের এককে সেকেন্ডে মাপা হয়। সেই পদ্ধতির নাম কি? সিজিএস পদ্ধতি। এতটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে? এতটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে? সবাই বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আরেকটা দেশ পাকামো করলো। ওরা ভাবলো আমরা তোদের কথা মানবো কেন, তোরা বলেছিস বলে আমাকে মানতে হবে। তখন ইংল্যান্ড হচ্ছে পৃথিবী শাসন করছে, তাই না? তখন ইংল্যান্ড বললো, আচ্ছা তোরা যে প্রসেস বলবে আমরা কেন মানবো, আমরা যেটা বলবো সেটা তোদেরকে মানতে হবে, চল আমরা নতুন নিব। ওরা কি বললো? ওরা বললো আমরা দৈর্ঘ্যের এককে ফুটে মাপবো। কি বললো? ফুট। ওরা বললো দৈর্ঘ্যের এককে আমরা ফুটে মাপবো, ভরের এককে আমরা কিসে মাপবো? পাউন্ডে মাপবো, আর সময়ের এককে আমরা সেকেন্ডে মাপবো। এদের ফার্স্ট লেটার নিয়ে এফপিএস একটা একক পদ্ধতি হলো, যার নাম হচ্ছে এফপিএস পদ্ধতি। তাহলে এফপিএস পদ্ধতি কি? কিছুই না, যে পরিমাপ পদ্ধতিতে দৈর্ঘ্যের এককে ফুটে, ভরের এককে পাউন্ডে, আর সময়ের এককে সেকেন্ডে পরিমাপ করা হয়, তাকে বলা হয় এফপিএস। তুমি বলবে স্যার এই তিনটে রাশি কেন? কারণ এরা মৌলিক, তাই না? এরা বারবার প্রচুর জায়গায় দেখো দেখো আমরা যেমন বলের এককে ভাঙলে কি দেখলাম? এ দেখো ভর, সময়, সরণ, দৈর্ঘ্য। তাহলে এই রাশিগুলো প্রত্যেকটা রাশির মধ্যে আছে, তাই না? প্রত্যেকটা ভৌত রাশির মধ্যে এরা আছে, লুকিয়ে আছে, তাই আমরা ডাইরেক্ট সামনাসামনি দেখতে পাচ্ছি না সবসময়, কিন্তু ভাঙলে পাবোই ওদেরকে আমরা। তাই এদের সাহায্যে এককের একটা পদ্ধতি তৈরি করা হলো। আচ্ছা, এবার আরো অন্য একটা দেশ আমেরিকা ধরে বললো যে এসব আমাদের চলবে না, আমরা ইংল্যান্ডকেও মানি না, আমরা অন্য দেশকেও মানি না, আমরা আমাদের একটা একক পদ্ধতি তৈরি করব। আমরা কোনো বস্তুর ভরকে মাপবো মিটারে, দৈর্ঘ্যকে মাপবো মিটারে। আমাদের অত ছোট সেন্টিমিটার, তো এইটুকু একটা দৈর্ঘ্য, অত ছোট দৈর্ঘ্য নিয়ে মাপতে গেলে প্রবলেম হচ্ছে। দেখো, বা তুমি কোনো দেশই করলে এরকম আমি বলছি না যে এটা আমেরিকায় করেছে, এরকম বলছি না, আমি বোঝানোর জন্য বলছি, ঠিক আছে? বা ধরো কোনো একটা জিনিস, ছোট জিনিস, তাকে মাপার জন্য সেন্টিমিটার ঠিক আছে, কিন্তু একটা বড় জিনিস তাকে সেন্টিমিটারও যদি মাপো তাহলে অনেক সেন্টিমিটার হয়ে যাবে। যেহেতু সেন্টিমিটার নিজে একটা ছোট্ট একক, সেন্টিমিটার কি? এইটুকু একটা একককে ধরো আমরা সেন্টিমিটার নাম দিচ্ছি, 1 সেন্টিমিটার। তাহলে এর সাহায্যে যদি আমরা এত বড় একটা জিনিস মাপতে যাই, অনেক বড় হয়ে যাবে। তখন আমরা একটা একক আনলাম, তার নাম কি? মিটার। তুমি ভাবো, তুমি যদি তোমার জামা কিনতে গেছো, জামাকে সেন্টিমিটারে মাপতে যাও, তাহলে দেখা যাচ্ছে 100 মিটার, 100 সেন্টিমিটার জামা দাও, তো বড় সংখ্যা হয়ে যাচ্ছে। তার থেকে আমরা কি বলি? 1 মিটার দাও। মিটার একটু বড় একক, ঠিক আছে? দৈর্ঘ্যের একটু বড় একক, তাহলে মিটার। ওরা বললো ভরের এককে যদি তুমি দৈর্ঘ্যের এককে মিটারে পরিমাপ করো, ইচ্ছা মতো করতে পারবে না, তাহলে তোমাকে ভরের এককে কেজিতে করতে হবে, আর সময়ের এককে সেকেন্ডে পরিমাপ করতে হবে, মাপতে হবে। ওকে, তাহলে এইখান থেকে নাম এলো এম কে এস। তাহলে এই পদ্ধতিটার নাম কি হয়ে গেল? এম কে এস পদ্ধতি। এতটুকু ক্লিয়ার হয়েছে? তাহলে তিনটে একক পরিমাপের পদ্ধতি, সরি, ভৌত রাশি পরিমাপের পদ্ধতি। একটা হচ্ছে সিজিএস, কি? যেখানে দৈর্ঘ্যের এককে সেন্টিমিটারে, ভরের এককে গ্রামে, সময়ের এককে সেকেন্ডে পরিমাপ করা হয়। একটা হচ্ছে এফপিএস, দৈর্ঘ্যের এককে ফুটে, ভরের এককে পাউন্ডে, সময়ের এককে সেকেন্ডে পরিমাপ করা হয়। একটা হচ্ছে এমকেএস, যেখানে দৈর্ঘ্যের এককে মিটারে, ভরের এককে কেজিতে, সময়ের এককে সেকেন্ডে পরিমাপ করা হয়। এতটুকু বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা কও, তাড়াতাড়ি একবার বলো। এতটুকু বোঝা গেছে না বোঝা যায়নি? এতটুকু বোঝা গেছে না বোঝা যায়নি? তাহলে এই তিনটে পদ্ধতিতেই, মৌলিক এককের সংখ্যা কটা? তুমি বলবে স্যার তিনটে। দেখো, দেখো আমরা তিনটে মৌলিক একক নিয়ে এককগুলো তৈরি করেছি, সিজিএস, এফপিএস, এমকেএস, দৈর্ঘ্যের, ভর, সময়। তাহলে মাথায় রাখবে এই তিনটে পদ্ধতিতেই মৌলিক এককের সংখ্যা হচ্ছে তিনটে। এটা তো মৌলিক একক কটা আছে? তিনটে। এফপিএস পদ্ধতিতেও মৌলিক একক কটা? তিনটে। এমকেএস পদ্ধতিতেও মৌলিক একক হচ্ছে তিনটে। আমি এখানে সব লিখে দিয়েছি। সিজিএস মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, এফপিএস মানে ফুট পাউন্ড সেকেন্ড, আর মিটার হচ্ছে, এমকেএস হচ্ছে মিটার কিলোগ্রাম সেকেন্ড। এবার একটা প্রবলেম হয়ে দাঁড়ালো কি? ধরো একটা আমেরিকা একটা ল্যাব আছে, ঠিক আছে? মন দিয়ে শুনবে। আমেরিকা একটা বিশাল বড় ল্যাব আছে, যেখানে একটা খুব মানে হাই প্রজেক্টের উপর একটা কাজ চলছে। হাই প্রজেক্ট মানে ধরো কোনো একটা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করবে, বা এরকম বিশাল বড় একটা প্রজেক্টের উপর কাজ করছে অনেক সায়েন্টিস্ট। তো একটা সায়েন্টিস্ট তো সেগুলো করতে পারবে না, তাই না? বা একটা দেশের সায়েন্টিস্ট পারবে না। তখন ওই ল্যাবে কি করা হলো? ধরো ইন্ডিয়া থেকে কিছু সায়েন্টিস্ট নেওয়া হলো, আমেরিকা থেকে কিছু সায়েন্টিস্ট নেওয়া হলো, ইংল্যান্ড থেকে কিছু সায়েন্টিস্ট নেওয়া হলো। মন দিয়ে শুনবে, ঠিক আছে? ইংল্যান্ড থেকে কিছু সায়েন্টিস্ট নেওয়া হলো, সব এক জায়গায় কাজ করছে। তো এরা কাজ করছে মানে কি? ইন্ডিয়ার সায়েন্টিস্ট হয়তো ইংল্যান্ডের সায়েন্টিস্টকে হেল্প করছে, আমেরিকার সায়েন্টিস্ট হয়তো ইংল্যান্ডের সায়েন্টিস্টকে হেল্প করছে, এভাবে মিলেমিশে কাজ করছে। ধরো ব্যাপারটা এরকম, ইন্ডিয়ার সায়েন্টিস্ট কি করলো? ডেটাগুলো লিখলো। ইংল্যান্ডের সায়েন্টিস্ট কি করলো? ওই যে ডেটাগুলো লিখেছে তার রেসপেক্টে টেস্ট করছে, ঠিক আছে? এবার প্রবলেমটা হয়ে দাঁড়ালো, ইন্ডিয়ায় ধরো এমকেএস পদ্ধতিতে পরিমাপ করা হয় সবকিছু, এ এমকেএস জানে, আর কিছু জানে না। আমেরিকাতে ধরো
সিজিএস পদ্ধতিতে সবকিছু পরিমাপ করা হচ্ছে, ইংল্যান্ডে ধরো এফপিএস পদ্ধতিতে পরিমাপ করা হচ্ছে। এবার এ দেখলো যে ওর কাছে যে স্যাম্পেলটা আছে ভাইরাসের, সেটা ধরো সাপোজ আমি বোঝানোর জন্য বলছি, কি আবার সিরিয়াস নিয়ে নিও না যে এতটা তো হয় না স্যার ভাইরাস, আমি বোঝানোর জন্য বলছি 1 কেজি। ওকে, এবার 1 কেজি মানে জানেই না ইংল্যান্ডের। এ যখন একে ডেটাগুলো দিয়ে বললো যে আচ্ছা স্যাম্পেলটার ভর হচ্ছে 1 কেজি, দৈর্ঘ্য 1 মিটার, সব ডেটা বলে দিল লিখে। কি বলছে মিটার কেজি এসব আবার কি জিনিস, আমি তো জানি না, বুঝি না। ওর কাছে 1 কেজি মানে আইডিয়া নেই যে 1 কেজি কি জিনিস, ও বোঝে কি পাউন্ড, ও বোঝে ফুট, তাহলে ও জানে না। প্রবলেমটা হয়ে দাঁড়ালো যে বিভিন্ন দেশের যদি আলাদা আলাদা একক হয়, তাহলে কোনো জিনিসকে আমরা পরিমাপ করতে গেলে একই জিনিস আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এখানে যেটা 1 কেজি, এখানে গিয়ে দেখা যাচ্ছে সেটা 2 পাউন্ড, এখানে গিয়ে দেখা যাচ্ছে সেটা 1000 গ্রাম। তাহলে ডেটাগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এবার আলাদা ডেটা নিয়ে এই ধরো 1 কেজি মানে যদি 1 পাউন্ডই বোঝে, দিয়ে ডেটাটা করে, তো 1 কেজি আর 1 পাউন্ড তো সেম না। তাহলে এই যে এক্সপেরিমেন্ট করবে সেটা কি হবে, ফেল এক্সপেরিমেন্ট হবে। কারণ ডেটা তো একটা পরীক্ষায় ডেটা একদম ঠিকঠাক লাগবে। তখন পৃথিবীর সব সায়েন্টিস্টরা বলল এসব বাদ দাও, এসব করে হবে না, তোমাদের মধ্যে দ্বন্দ্ব ঝামেলা, তোমাদের যা আছে পাকামো যা আছে ছাড়ো, সবাই মিলে আমরা একটা একটা ইউনিট মানে একটা সিঙ্গেল মানে একক তৈরি করব, যেটা গোটা বিশ্ব মেনে নিব। সে এককটার নাম দিল এসআই ইউনিট। কি বললো, এসআই ইউনিট, বোঝা গেল? বা এসআই একক, একটা নতুন একক পদ্ধতি চালু করা হলো, পরিমাপের একটা নতুন পদ্ধতি চালু করা হলো, যার নাম হচ্ছে এসআই একক। বোঝা গেল? এসআই একক, একটা নতুন পদ্ধতি চালু করা হলো যার নাম হচ্ছে এসআই পদ্ধতি। এই পদ্ধতিতে এক্সট্রা কি করা হলো, এই পদ্ধতিতে মন দিয়ে শুনবে, এই পদ্ধতিতে কি করা হলো, এমকেএস পদ্ধতিতে যে মৌলিক রাশি 3টে ছিল সেগুলোকে রাখা হলো। মানে এসআই পদ্ধতিতেও দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কেজি, সময়ের একক সেকেন্ড, তার সাথে আরো 4টে মৌলিক এককে যোগ করা হলো। আরো 4টি মৌলিক একককে যোগ করা হলো, মৌলিক রাশিকে যোগ করা হলো, তাদের একক নিয়ে তৈরি হলো একটা 7টা রাশির একটা একক পদ্ধতি। 7টা রাশির একটা একক পদ্ধতি, পরিমাপ পদ্ধতি, যার নাম হচ্ছে এসআই পদ্ধতি। তাহলে এসআই পদ্ধতিতে মৌলিক এককের সংখ্যা কটা, তাহলে এসআই পদ্ধতিতে মৌলিক এককের সংখ্যা আছে 7টি। বোঝা গেল? তাহলে এসআই পদ্ধতিতে মৌলিক এককের সংখ্যা কটা, তো বলবে স্যার এসআই পদ্ধতিতে মৌলিক এককের সংখ্যা হচ্ছে 7টি। ক্লিয়ার হয়েছে না হয়নি? কি সেই 7টা কি কি এখানে এবার দেখো। কোথায় গেল গো, এ কি, 1 সেকেন্ড দাঁড়াও তো, আমি কোন পিডিএফটা খুলেছি। तूने क्या कर डाला में, तेरी दीवानी दीवानी तेरी दीवानी। 1 সেকেন্ড ওয়েট করো, ওকে? মনে হয় আরেকটা পিডিএফ খুলেছি যেখানে ওই পেজটা নেই, আমি তোমাকে 7টা একক তো দেখাতে পারিব না। এখানেও তো নেই। আরে ওই রাশি, ওইটা পেজটা গেল কোথায়? এক সেকেন্ড ওয়েট করো, সরি ফর দ্য ডিস্টারবেন্স, আমি আসলে খেয়াল করিনি যে এই পেজটা ওখানে নেই। তা এই তো এটা, ওকে চলো, সরি। ওকে, তাহলে কি বললাম, এ দেখো দেখো, আন্তর্জাতিক বা এসআই পদ্ধতি যেটা গোটা বিশ্ব মেনে নিল, যে দৈর্ঘ্য ভর সময় এই 3টে একক তো থাকলোই, এই 3টের একক থাকলো, সাথে আরো 4টি মৌলিক এককে নেওয়া হলো। আর এই 3টে এককে কার মতো নেওয়া হলো, এমকেএস পদ্ধতিতে যেমন ছিল, তো এমকেএস পদ্ধতির সাথে আরো 4টে এককে মিলিয়ে দিয়ে তৈরি করা হলো এসআই ইউনিট, যেখানে 7টা মৌলিক রাশি কি, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা যার আরেকটা নাম উষ্ণতা, তড়িৎ প্রবাহ যার নাম হচ্ছে কারেন্ট, আর দীপন তীব্রতা বা দীপন প্রাবল্য, আর পদার্থের পরিমাণ। এই 7টা রাশি নিয়ে পৃথিবীর যত রকমের একক আছে সবকিছু তৈরি। বোঝা গেল? যে কোনো একককে ভাঙতে শুরু করলে এই 7টা রাশির মধ্যেই কিছু না কিছু পাবে, বাকি অন্য কিছু পেতে পারো না। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এই 7টা মৌলিক একক, এই 7টা এবার পরীক্ষার জন্য কত সহজ হয়ে গেল। এই 7টা জাস্ট মনে রাখবে, এই 7টার মধ্যে না থাকলে সেটা মৌলিক একক।
যদি দৈর্ঘ্যের কোনো একক না থাকে, ভরের কোনো একক না থাকে, সময়ের কোনো একক না থাকে, তাপমাত্রা উষ্ণতার না থাকে, কারেন্টের না থাকে, দীপন প্রবল্য, পদার্থের পরিমাণ, এই সাতটা না থাকলে বাকি সবকিছু কি লব্ধ একক। চোখ বন্ধ করে তাহলে দৈর্ঘ্যের এসআই পদ্ধতিতে একক কি মিটার, ভরের কিলোগ্রাম, সময়ের সেকেন্ড, তাপমাত্রা বা উষ্ণতার হচ্ছে কেলভিন, কারেন্ট অ্যাম্পিয়ার, দীপন তীব্রতা হচ্ছে ক্যান্ডেলা, আর পদার্থের পরিমাণ হচ্ছে মোল। এগুলো এককের নাম, ঠিক আছে? বোঝা গেল? অনেকে দীপন প্রবল্যটা বুঝতে পারে না। দীপন প্রবল্য মানে কোনো একটা আলো কতটা তীব্র, এখন জাস্ট এইটুকু বোঝে। এত সহজ না, অনেক হায়ার ব্যাপার, কিন্তু তোমাদেরকে তো সব বুঝিয়ে লাভ নেই। তোমাদের যেটুকু ফিল করার জন্য যতটুকু লাগে কি দীপন প্রাবল্য মানে এইটুকু বোঝো যে আলো কতটা তীব্র, কত ইন্টেন্স আলো, ঠিক আছে? হয় না, একটা ধরো নর্মাল থেকে তুমি লাইট টর্চ থেকে মারলে তাহলে আলোটা একটু মিটমিটে আলো হবে, কিন্তু যখন একটা হাই পাওয়ারফুল একটা কোনো টর্চ থেকে তুমি লাইট ফেলবে তখন কি হবে, সেটা ভীষণ একটা তীব্র লাইট হবে না? সেটার কথাই, ঠিক আছে? দীপন প্রাবল্য আলোর তীব্রতা বেসিক্যালি বোঝানো হয়। তাহলে দীপন প্রাবল্য যেটা হচ্ছে ক্যান্ডেলা, আর পদার্থের পরিমাণ হচ্ছে মোল। এই সাতটা মৌলিক রাশি, তার একক তুমি একদম ভালো করে মনে রাখবে, কারণ এগুলোই আমাদের লাগবে। বোঝা গেল? কারণ এগুলোই আমাদের লাগবে। এতটুকু ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, এতটুকু ক্লিয়ার হয়েছে? এতটুকু ক্লিয়ার হয়েছে? বুঝেছো সবাই? একবার বলো, ভালো লাগছে? বুঝতে পারছো সবকিছু? আচ্ছা, আগে বলে দে, আমার ক্লাস একটু বেশি হয়, ঠিক আছে? থ্যাংক ইউ। তাড়াতাড়ি একবার বলো, সময় নেই বেশি, আমার আবার একটা 6টা থেকে ক্লাস আছে, একটু রেস্ট নিতে হবে। সে একবার বইলা দাও ফাস্ট ফাস্ট। ওকে, আমি তার দুটো জিনিস করাবো, দেন ছেড়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, দুটো পয়েন্ট আমি এখানে একটু ক্লিয়ার করে দিই, দেখি তোমরা কি বুঝলে সেটা একটু ট্রাই করি। ওকে, দেখো, দুটো রাশির কথা আমি বলছি। একটা হচ্ছে তাপ, আর একটা হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতা। বলো কোনটা মৌলিক, কোনটা লব্ধ? তাপমাত্রা বা উষ্ণতা, এদের মধ্যে কোনটা মৌলিক, কোনটা লব্ধ? অনেকে এগুলো ভুল ভুল করো, ঠিক আছে? ওর জন্য আমি ক্লিয়ার করে দিচ্ছি। তাপ, দেখো, তাপমাত্রা বা উষ্ণতা এটা হচ্ছে মৌলিক রাশি বা মৌলিক একক। এর একক মৌলিক একক, মানে রাশিটা মৌলিক রাশি। বোঝা গেছে? আমরা দেখলাম, আমরা এই যে সাতটার মধ্যে দেখো তাপমাত্রা আছে, তাপ কিন্তু নেই। সাতটার মধ্যে তাপমাত্রা আছে, তাপ কিন্তু নেই। তাহলে সাতটার মধ্যে কে আছে? তাপ আছে, নট তাপমাত্রা, সরি, তাপমাত্রা আছে, তাপ নেই। তাহলে তাপমাত্রা হলো কি? তাপমাত্রা হলো মৌলিক রাশি, তাই না? মৌলিক একক, যার একক কি কেলভিন। আর তাপ কি? তাপ হচ্ছে লব্ধ একক। শুনে উল্টো মনে হচ্ছিল, কিন্তু উল্টো কি, তাপটা হচ্ছে লব্ধ, আর উষ্ণতা হচ্ছে মৌলিক। আসলে যখন হিট বা তাপ চ্যাপ্টার পড়বে তখন গিয়ে দেখবে যে কোনো একটা বস্তুর মধ্যে কতটা তাপ আছে সেটাকে আমরা পরিমাপ করি এইভাবে, এইচ ইকুয়াল টু এম এস টি। এম এস টি কি? বস্তুর ভর কতটা, আপেক্ষিক তাপ কতটা, বস্তুর উষ্ণতা কতটা। তাহলে দেখতে পাচ্ছ, দেখো, ভর, আপেক্ষিক উষ্ণতা দুটো মৌলিক এককের গুণফলের সাহায্যে তাপের একক পাওয়া যায়। বোঝা যাচ্ছে? তাহলে এটাকে আমরা কি মৌলিক একক বলতে পারি? তাপের একক কার কার এককের উপর নির্ভর করছে? ভরের একক, আপেক্ষিক তাপের একক, উষ্ণতার এককের উপর নির্ভর করছে। তাহলে যেহেতু অন্য এককের উপর নির্ভর করছে, তার মানে এটা কি ধরনের একক? লব্ধ একক, নট মৌলিক। এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে গেল তাপ, তাপমাত্রা। আচ্ছা, আরেকটা জায়গায় তোমাদের প্রচুর কনফিউশন হয়, সেটা হচ্ছে চার্জ বা আধান। একটা কি, একটা হচ্ছে চার্জ বা আধান। আমি জানি তোমাদের কোথায় কোথায় ডাউট হবে, কি হবে, কি বুঝতে পারবে না। চার্জ বা আধান, দেখবে তোমরা জিজ্ঞেস করার আগে তোমাদের 90% ডাউট আমি তোমাদের সামনে নিয়ে চলে আসবো। মনে হবে স্যার একটু পরে জিজ্ঞেস করব, বা এটা হয়তো কনফিউশন হবে, সেটা দেখবে আগেই করিয়ে দেবো। আর একটা হচ্ছে কারেন্ট বা তড়িৎ প্রবাহ, ঠিক আছে? চার্জ বা আধান, আর একটা হচ্ছে কারেন্ট বা তড়িৎ প্রবাহ। তোমাদের মনে হচ্ছে চার্জ মানে আধান, স্যার তো আধান তো হিসাব মতো মৌলিক হওয়া উচিত। না, আধান মৌলিক রাশি না। মৌলিক কাকে ধরা হয়েছে? কারেন্ট হচ্ছে মৌলিক রাশি, ঠিক আছে? কারেন্ট বা তড়িৎ প্রবাহ মাত্রা, দেখো এখানে 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 করেছিলে, দেখো, তড়িৎ প্রবাহ, ঠিক আছে? কারেন্ট হচ্ছে মৌলিক রাশি, ঠিক আছে? বোঝা গেল? আর চার্জ বা আধান কি? চার্জ বা আধান হচ্ছে লব্ধ। কেন স্যার? দেখো,
চার্জকে কিভাবে ডিফাইন করা হয় জানো? কোনো চার্জ মানে হচ্ছে কতটুকু কারেন্ট যাচ্ছে তাকে সময় দিয়ে গুণ করে। তাহলে দেখতেই পাচ্ছ চার্জের একক, দুটো মৌলিক একক কারেন্ট ও সময়, তার গুণফলের ফলে চার্জের একক পাওয়া যাচ্ছে। বোঝা গেল? কিউ সমান আইটি, দুটো গুণফলের ফলে পাওয়া যাচ্ছে চার্জের একক। এটা হচ্ছে চার্জ, দেখো চার্জ, চার্জ কিউ সমান হচ্ছে কোনো বস্তুর মধ্যে কতটা কারেন্ট গেল, কত সময় ধরে কারেন্ট গেল, সেই দুটোর গুণফল হচ্ছে চার্জের পরিমাণ। তাহলে দেখতে পাচ্ছ দুটো আলাদা মৌলিক রাশির গুণফলের ফলে এককটা পাওয়া যাচ্ছে, তার মানে লব্ধ। লব্ধ মানেই তো তাই অন্য রাশির হেল্প নিয়ে তৈরি হবে, অন্য মৌলিক রাশির হেল্প নিয়ে তৈরি হবে। তাহলে এটা হলো লব্ধ একক। ক্লিয়ার হয়ে গেছে? ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আজকে আমরা এতটাই থাকলো। আজকে প্রচুর একদম বেসিক জিনিস শেখানো হলো। এরপর যত আমরা নেক্সট ক্লাসে যাব আরো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং জিনিস আসবে। নেক্সট ক্লাসে আমরা একক বের করা শিখবো, নেক্সট ক্লাসে আমরা কি শিখবো, মাত্রা বের করা শিখবো। আলাদাই মজা লাগবে, ঠিক আছে? জাস্ট নেক্সট ক্লাসটা মিস করবে না, খুব ইম্পর্টেন্ট ক্লাস। কিভাবে মাত্রা সহজে বের করব, কিভাবে একক বের করব, সেগুলো খুব ভালো করে শিখতে পারবে। আচ্ছা, তোমাদের একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা নিজেরা করে আনবে। আলোকবর্ষ, আলোকবর্ষ মৌলিক না লব্ধ একক সেটা আমাকে বলবে, ঠিক আছে? আলোকবর্ষের একক মৌলিক না লব্ধ? একক মৌলিক না লব্ধ? আলোকবর্ষ একটা একক, সেটা মৌলিক একক না লব্ধ? আলোকবর্ষের একক না, সরি, আলোকবর্ষই তো একটা একক। আলোকবর্ষের একক কেন লিখছি, আমরা পরে শিখবো আলোকবর্ষ কি জিনিস। এখন জাস্ট তোমাদের হোমওয়ার্ক, আলোকবর্ষ মৌলিক না লব্ধ একক? ওকে, এটা তোমাদের কাজ থাকলো। তোমরা দেখবে আলোকবর্ষ কিসের একক, মৌলিক না লব্ধ, সেটা নিজেরা করবে। হ্যাঁ, পিডিএফ সব পাইয়া যাবে, চাপ নেই। অ্যাপের মধ্যে তোমাদের যেদিন যে ক্লাস থাকবে সেই ক্লাসের শেষে সব পিডিএফ পাইয়া যাবে, একটু ভয় পাওয়ার কিছু নাই, পেয়ে যাবে। ওকে, চলো এবার বলো, ক্লাস ঠিকঠাক লাগলো? সব কিছু বুঝতে পারছো? মনে হচ্ছে যে হ্যাঁ স্যার আস্তে আস্তে ফিজিক্সের ভয়টা কাটবে। ফার্স্ট ক্লাস করে অতটা বুঝবে না, আমিও জানি ফার্স্ট ক্লাস করে অতটা বুঝতে পারবে না, চাপ নেই। জাস্ট বেসিক আইডিয়াটা পেয়েছো। নেক্সট ক্লাস যত ক্লাস করবে দেখবে আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে, সব পাচ্ছ। কোনো ভয় পাওয়ার কিচ্ছু নেই। ওকে, আমি আছি মানে ভয় পেতে হবে না। রেকর্ডিং ক্লাস তুমি অ্যাপেই পেয়ে যাবে। তুমি অ্যাপে যাবে, তোমার যে ব্যাচ আছে সেই ব্যাচটায় যাবে, সেই ব্যাচের মধ্যে গিয়ে দেখবে একদম লেকচার 1 লেকচার 2 চ্যাপ্টারের নাম সহ সব কিছু থাকবে। ওকে, ভয় পাওয়ার কিছু নেই। আচ্ছা বলো, বুঝতে পারলে? সবকিছু সহজ লাগছে না মনে হচ্ছে স্যার কঠিন মনে হচ্ছে, না মনে হচ্ছে যে হ্যাঁ স্যার ঠিকঠাক বুঝতে পারছি, সবকিছু ক্লিয়ার হচ্ছে? ভালো লাগলো ক্লাস করে? রেকর্ডিং ক্লাস না তুমি মোবাইলে ডাউনলোড করতে পারবে না, মানে ডাউনলোড বলতে তোমার গ্যালারিতে পারবে না, ওখানে ডাউনলোড করা যাবে, অ্যাপের মধ্যে ডাউনলোড থাকবে। গুড, ঠিক আছে। চলো তাহলে আজকে এখানেই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, আস্তে আস্তে গল্প কথা সব বাড়বে। সমস্যা হলো তোমাদের ক্লাসের পরে আমার আর একটা ক্লাস আছে, ঠিক আছে, 6টা থেকে, ওর জন্য তোমাদের সাথে গল্প খুব একটা হবে না। যদি কোনোদিন 8টায় ক্লাস নেই তখন ভালোভাবে হবে, কারণ আমার ক্লাসই হয়ে যায় প্রায় 2 ঘন্টার কাছাকাছি, ঠিক আছে? ওকে, গুড নাইট, টাটা, সব ভালোভাবে পড়ে আসবে, পুরোটা পড়ে আসবে, ঠিক আছে? যতটা পড়ালাম একটা কিছু বাদ দেবে না, ভালো করে পড়বে। দরকার হলে আরেকবার রেকর্ডিং দেখার আশা করি দরকার পড়বে না, জাস্ট একটু ভালো করে দেখে নেবে, নোট ফোটস গুলো দেখে নেবে কি কোন জায়গাটা কিভাবে বলেছি,
বেশি কিছু তো মনে রাখার মতো কিছুই না, আজকে তো বেসিক্যালি গল্প শুনলে অনেকটা, কিভাবে থিওরিটা ডেভেলপ হলো, কিভাবে ফিজিক্স এলো, একক এলো, এগুলোই শিখলে, তাই না? সো ভয়ের কিছু নেই। লেফট করলাম তাহলে। গুড নাইট, ভালো থাকো সব।